আগের দিন আমরা আইসোমেরিজমের যে পার্ট পড়েছিলাম সেটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজম। পারফেক্ট। তাহলে আইসোমেরিজম দুটো পার্টে ভাগ করেছিলাম, একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজম। স্ট্রাকচারাল আইসোমেরিজম কি? আগের দিন আমরা স্ট্রাকচারাল আইসোমেরিজমের আন্ডারে পড়েছিলাম চেন আইসোমার, ফাংশনাল গ্রুপ আইসোমার, পজিশনাল আইসোমার, মেটামেরিজম, টটোমেরিজম, ওপেন চেন ক্লোজ চেন আইসোমেরিজম। এক্স্যাক্টলি 6 ধরনের কেস যদি তোরা দেখিস, প্রতি কটা কেসই কি হচ্ছিল, যে ডিফারেন্ট বন্ডিং কানেক্টিভিটির জন্য হচ্ছিল। কেন হচ্ছিল? ডিফারেন্ট বন্ডিং কানেক্টিভিটির জন্য হচ্ছিল। লক্ষ্য করে দেখ যে আমি যদি একটা চেন আইসোমার দেখতে যাই, মানে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, এটাকে নরমাল বিউটেন, এর সঙ্গে যদি CH3 বন্ড CH বন্ড CH3 এটাকে আইসোবিউটেন। দেখ এটাও নরমাল বিউটেনেরও কি আছে, C4H10, আর আইসোবিউটেনেও কি আছে, C4H10। যদি প্রপারলি লক্ষ্য করিস তাহলে দেখবে কি হচ্ছে, যে প্রতি কটা কার্বন, প্রতি কটা লং চেনে কটা কার্বন আছে, টোটাল 4টে কার্বন আছে। আর এটাই কটা কার্বন আছে লং চেনে, 3টে কার্বন আছে। তার মানে কি, যে বন্ডিং কানেক্টিভিটি, তাই এখানে মাঝে যে কার্বনটা আছে 3টে কার্বনের সঙ্গে বন্ড ফর্ম করেছে, তাই না? এক্স্যাক্টলি লক্ষ্য কর ভালো করে যে এইটার আর ওইটার বন্ডিং কানেক্টিভিটি কি সেম না। আর এক্স্যাক্টলি ওই বন্ডিং কানেক্টিভিটি ডিফারেন্ট হওয়ার জন্যই এই স্ট্রাকচারাল আইসোমেরিজমটা তৈরি হয়েছে, তাই না? তুই যদি এখন ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম দেখিস, সেখানে কি শিখেছিলাম একটু মনে করে দেখ। ধর C2H6O, এই C2H6O দিয়ে একটা অ্যালকোহল বানানো যাচ্ছে CH3CH2OH। আচ্ছা একবার মনে করে নে তো একটুখানি, কার্বন যতগুলো তার ডাবল হাইড্রোজেনের থেকে দুটো হাইড্রোজেন বেশি আর একটা ও, তার মানে এরা কার এর সংকেত? অ্যালকোহল আর ইথার। তাহলে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ কি? বন্ড OH। আর ইথার কি হবে? বন্ড ও বন্ড। পারফেক্ট। কটা কার্বন আছে? দুটো কার্বন। তাহলে C বন্ড C, মানে এটা কি হচ্ছে CH3CH2OH। আর এটা বোথ সাইডে দুটো C দে, কারণ ইথার। CH3CH3, ভালো করে লক্ষ্য কর যে CH3CH2OH এটাকে ইথানল, আর এটাকে ডাইমিথাইল ইথার। অক্সিজেনটা এখানে দেখ একটা কার্বনের সঙ্গে বন্ড ফর্ম করে আছে, এখানে দেখ দুটো কার্বনের সঙ্গে বন্ড ফর্ম করে আছে। তাহলে এক্স্যাক্টলি ডিফারেন্ট বন্ডিং কানেক্টিভিটির জন্য এই স্ট্রাকচারাল আইসোমেরিজম তৈরি হচ্ছে। পারফেক্ট। তুই যে কোনো 6টার মধ্যে আগের দিন যে 6টা শিখেছি, যে কোনো কেস দেখ, প্রতি কটাই হচ্ছিল কিসের জন্য? ডিফারেন্ট বন্ডিং কানেক্টিভিটির জন্য হচ্ছিল। পারফেক্ট। আজকে আমরা যেটা শিখতে যাব সেটা হচ্ছে স্টিরিও আইসোমেরিজম। স্টিরিও আইসোমেরিজম বাংলা কি? বাংলা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়বত। তার মধ্যে আছে কি? জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, অপটিক্যাল আইসোমেরিজম আর কনফরমেশনাল দরকার নেই আমার, শুধু আপাতত জিওমেট্রিক্যাল এন্ড অপটিক্যাল জানলেই হবে। কনফরমেশনাল ঠিক টাইমে পড়িয়ে নেব। পারফেক্ট। তাহলে জিওমেট্রিক্যাল আর অপটিক্যাল পড়তে যাব, বাট তার আগে এই ভাবনাটাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখ। কি স্টিরিও আইসোমার মানে হচ্ছে, আচ্ছা স্ট্রাকচারাল মানে কি ছিল? ডিউ টু ডিফারেন্ট বন্ডিং কানেক্টিভিটি। ডিফারেন্ট বন্ডিং কানেক্টিভিটির জন্য স্ট্রাকচারাল আইসোমেরিজম হবে। কারেক্ট। কিন্তু স্টিরিও আইসোমেরিজম হবে হচ্ছে সেম বন্ডিং কানেক্টিভিটি। তখনই স্ট্রাইক করছে মাথায়, আচ্ছা সেম বন্ডিং কানেক্টিভিটিতে কিভাবে আইসোমার তৈরি হতে পারে? এই যে এই দুটো কেসই দেখবো, সবটা কি সেম বন্ডিং কানেক্টিভিটি, বাট সেখানে ডিফারেন্টটা কি? সেম বন্ডিং কানেক্টিভিটি বাট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ লিগ্যান্ড। হ্যাঁ, লিগ্যান্ড কাকে বলবো? যে গ্রুপগুলোকে আমরা আলাদা আলাদা করে দেখবো, কার্বন ছাড়া যে পাশে তার সারাউন্ডিং যে অ্যাটমগুলো তার সঙ্গে বন্ড ফর্ম করে আছে, সেগুলোকেই আমরা লিগ্যান্ড বলবো। ঠিক আছে, বলছি কোনগুলো লিগ্যান্ড, কি ব্যাপার দেখছি।
সেম বন্ডিং কানেক্টিভিটি বাট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ লিগ্যান্ড ইন স্পেস, মানে কি ওর যে পজিশন সেখানে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হবে লিগ্যান্ডের অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হবে বাট বন্ডিং কানেক্টিভিটি কিন্তু সেম হবে। তাহলে স্ট্রাকচারাল এন্ড স্টিরিও আইসোমারিজমের মধ্যে মেইন ডিফারেন্স কি? স্ট্রাকচারাল আইসোমারিজম কিসের জন্য হয়? ডিউ টু ডিফারেন্ট বন্ডিং কানেক্টিভিটি। এন্ড আমরা জানি স্ট্রাকচারাল শিখে এসেছি যে ডিফারেন্ট বন্ডিং কানেক্টিভিটির জন্যই এটা হয়। আর স্টিরিও আইসোমারিজম আজকে শিখতে যাব কিসের জন্য হচ্ছে? সেম বন্ডিং কানেক্টিভিটি। তাহলে ওখানে ডিফারেন্ট কি? ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ লিগ্যান্ড ইন স্পেস, মানে কি ওর যে পজিশন সেখানে কি লিগ্যান্ডের অ্যারেঞ্জমেন্টটা কি হবে? ডিফারেন্ট হবে। এক্সাম্পল দেখি, এগোই, আস্তে 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 শিখতে পারবি। ফার্স্ট আমরা শিখতে যাচ্ছি জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। আর এই জিওমেট্রিক্যাল আইসোমেরিজম এর আরেকটা নাম হচ্ছে সিস ট্রান্স আইসোমেরিজম। জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের আরেকটা নাম হচ্ছে সিস ট্রান্স আইসোমেরিজম। লক্ষ্য করে দেখ, ফার্স্ট পড়তে যাচ্ছি আমরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। এই জিওমেট্রিক্যাল আইসোমেরিজম করতে গেলে দুটো শর্ত প্রথমে শিখতে হবে, এটা মানতেই হবে যে এটা থাকলে তবে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে। কি কি শর্ত? ফার্স্ট হচ্ছে একটা রিজিড পার্ট থাকতে হবে, মানে একটা দৃঢ় পার্ট থাকতে হবে যেটা কিনা নড়বে না। কারেক্ট? একটা রিজিড পার্ট। সেই রিজিড পার্টটা কি হতে পারে? সেই রিজিড পার্টটা হতে পারে সি ডাবল বন্ড সি হতে পারে, এন ডাবল বন্ড এন হতে পারে, সি ডাবল বন্ড এন হতে পারে, বা কোনো রিং স্ট্রাকচার হতে পারে। রিং এর কি রোটেশন হবে না, হ্যাঁ, বা একটা সি ডাবল বন্ড সি বা এন ডাবল বন্ড এন বা সি ডাবল বন্ড এন, মানে একটা রিজিড পার্ট হবে যে পার্টটার রেসপেক্টে আমরা দেখব। তাহলে ফার্স্ট দরকার কি? আমাদের বোর্ডসের জন্য জেনারেলি সি ডাবল বন্ড সি তেই কাজ হয়ে যাবে। কারেক্ট? সি ডাবল বন্ড সি, এটা হচ্ছে রিজিড পার্ট। তাহলে এখন ভাবতো এই কার্বনের দুটো বন্ড হয়ে গেছে, আর কটা বন্ড বাকি আছে? দুটো। এই কার্বনের দুটো বন্ড হয়ে গেছে, আর কটা বন্ড বাকি আছে? দুটো। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তাহলে ফার্স্ট দরকার কি? জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখতে গেলে কম্পাউন্ডের মধ্যে কি লক্ষ্য করতে হবে? যে রিজিড পার্ট আছে কিনা। হ্যাঁ, রিজিড পার্ট আছে। সেকেন্ড, এবার রিজিড পার্টের দুটো এন্ড হবে, হ্যাঁ, রিজিড পার্টের দুটো প্রান্ত থাকবে। কারেক্ট? সেই দুটো প্রান্তে, রিজিড পার্টের দুটো প্রান্তে ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে। মানে ধর এখানে এইচ দিলাম, এখানে এইচ দিলাম, দেখ দুটো সেম গ্রুপ হয়ে গেল, তাই না? এখানে এইচ দিলাম, এখানে এইচ দিলাম, দুটো সেম গ্রুপ হয়ে গেল। এ কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে না। জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখানোর জন্য মেইনলি দরকার কি? জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখানোর জন্য মেইনলি দরকার কি? রিজিড পার্ট সি ডাবল বন্ড সি, এটা দরকার। এন্ড এর যে বোথ এন্ড, এখানে ধর একটা এইচ, এখানে ধর আছে সিএল। পারফেক্ট? তাহলে দেখ বোথ এন্ডে ডিফারেন্ট গ্রুপ এসেছে। এখানে দেখ, এখানে একটা আছে এইচ, এখানে একটা আছে সিএল। দেখ এই এন্ডেও কি এইচ আর সিএল আলাদা। এই নয় যে এর সঙ্গে ওকে আলাদা হতে হবে, এরকম নয়। এইখানে এই কার্বনে দুটো আলাদা গ্রুপ থাকতে হবে, এই কার্বনে দুটো আলাদা গ্রুপ থাকতে হবে। তাহলেই আমরা কি করব? তার মধ্যে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখতে পেতে পারি। কারেক্ট? তাহলে জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের জন্য দুটো জিনিস দরকার কি? রিজিড পার্ট আর বোথ এন্ডে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। এটা কি আমরা এইগুলোকেই আমরা এর রেসপেক্টে এগুলোকেই আমরা বলছি লিগ্যান্ড। কি বলতে চাইছি? লিগ্যান্ড। কারেক্ট? তাহলে তাহলে আমরা ভাবছি কি যে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম তাদেরই দেখতে পাবো সি ডাবল বন্ড সি, রিজিড পার্ট তার বোথ এন্ড, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা সিএল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা সিএল। পারফেক্ট? আচ্ছা, এই কম্পাউন্ডটাকে যদি আমি এখানে লিখি তাহলে কি হবে বলতো? সিএইচ সিএইচ ডাবল বন্ড সিএইচ, এখানে একটা সিএল আছে, এখানে একটা সিএল আছে। পারফেক্ট? তাই তো? এই কম্পাউন্ডটাই এটা। তাহলে দুটো 1 2 দুটো কার্বন আছে, দুটো কার্বন আছে, তাই জন্য কি হবে? আচ্ছা, তার আগে বলে নি ক্লোরিন দুটো আছে, তাহলে কি হবে? 1,2 ডাইক্লোরো, 1,2 ডাইক্লোরো ইথ 1 ইন, 1,2 ডাইক্লোরো ইথ 1 ইন। পারফেক্ট?
তাই তো রে, নামে কোনো প্রবলেম নেই। ওকে, এবার দেখ লক্ষ্য কর সি ডাবল বন্ড সি আইসোমার বানাচ্ছি, এর মধ্যে কি আছে সি ডাবল বন্ড সিএইচ ডাবল বন্ড সিএইচ সিএল সিএল আছে, আমি সেম বন্ডিং কানেক্টিভিটি রাখছি, মানে এই দিকটা তো সেমই রেখে দিচ্ছি একদম এক্স্যাক্টলি এইচ আর সিএল, আর ওই দিকটাকে দেখ এই যে এইচ আর সিএল এর সঙ্গে এইচ আর সিএল ই রাখলাম, জাস্ট অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট করে দিলাম। দেখ সেম বন্ডিং কানেক্টিভিটি, বন্ডিং কানেক্টিভিটি সেম হচ্ছে, যে এই কার্বনের সঙ্গে একটা এইচ আর একটা সিএল, এই কার্বনের সঙ্গে একটা এইচ একটা সিএল, এরও দেখ একটা এইচ আর সিএল লেগে আছে, এরও এইচ আর সিএল লেগে আছে, এরও এইচ আর সিএল লেগে আছে, পারফেক্ট। তাহলে এর শুধু দেখ অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হয়ে গেছে, দেখ এখানে এইচ সিএল ছিল, উল্টে দিয়েছি জাস্ট সিএল এইচ করেছি, তাহলে ভাবনা বুঝতে পারছিস, ভাবনা বুঝতে পারছিস ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ, পারফেক্ট। তাহলে এবার হয় কি বলছে, দেখ এইচ আর এইচ সেম সাইডে আছে, বা তুই সিএল এর রেসপেক্টে বল সিএল সিএল কি আছে, সেম সাইডে আছে, তাহলে এই ধরনের আইসোমারকে আমরা বলি সিস। সিস মানে কি, সেম সাইডে যদি সেম গ্রুপ থাকে তখন তাকে বলা হচ্ছে সিস আইসোমার। আর এই দেখ সিএল, এই দেখ সিএল কি অপোজিটে, এই দেখ এইচ, এই দেখ এইচ অপোজিটে, তখন তাকে আমরা বলছি কি ট্রান্স আইসোমার। তাহলে এই কম্পাউন্ডটার নাম কি হবে, সিস 1,2 ডাইক্লোরো ইথ 1 ইন, সিস 1,2 ডাইক্লোরো ইথ 1 ইন, আর এটার ক্ষেত্রে কি হবে ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথ 1 ইন। কি জানতে হচ্ছে, কি কি জানতে হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করে দেখ, কি কি জানতে হচ্ছে, যে রিজিড পার্ট একটা মাস্ট, বোথ এন্ডে কি হতে হবে, ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ হতে হবে, বা লিগ্যান্ড যদি বলি লিগ্যান্ড হতে হবে, কারেক্ট। স্টিরিওআইসোমারিজম কি জন্য হয়, সেম বন্ডিং কানেক্টিভিটি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ লিগ্যান্ড। তাহলে কি জিওমেট্রিক্যাল আইসোমারিজমে দেখা যাচ্ছে কি সেম গ্রুপ যদি সেম সাইড থাকে তাহলে তাকে বলছি সিস আইসোমার, আর সেম গ্রুপ যদি ডিফারেন্ট সাইড থাকে তখন তাকে আমরা বলি কি ট্রান্স আইসোমার। সিস আর ট্রান্স বলতে হবে, তারপর তার পেছনে আইপিএসসি নামটা লিখে দিতে হবে। আইপিএসসি নরমাল যেরকম ভাবে আইপিএসসি নাম করি আমরা সেইভাবেই আইপিএসসি নাম লিখে দেব, পারফেক্ট, কোনো প্রবলেম? পেরে যাবো রে, পেরে যাবো রে, কোনো প্রবলেম? এগোবো 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 রে। তাহলে লক্ষ্য কর, আমি একটা কম্পাউন্ড নিচ্ছি CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3। এই কম্পাউন্ডটাকে দেখ 1 2 3 4, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে কি বিউট 2 ইন। এই কম্পাউন্ডটার নাম বিউট 2 ইন, কারেক্ট, কারণ মানতে কোনো অসুবিধা নেই। এই কম্পাউন্ডটার একটু বন্ডিং কানেক্টিভিটি প্রপারলি একটু লিখে যদি করি, C ডাবল বন্ড C, দেখ এর সঙ্গে একটা CH3 লেগে আছে আর একটা H লেগে আছে, দেখ এই কার্বনটা, তাই না? আর এই কার্বনের সঙ্গে দেখ একটা CH3 লেগে আছে আর একটা H লেগে আছে, পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তাহলে এটাই ওই কার্বনটা, তাই তো রে? এই কম্পাউন্ডটাই, এই কম্পাউন্ডটাই, এই কম্পাউন্ডটা, পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি জাস্ট কি করছি, রিজিড পার্টটাকে লিখছি C ডাবল বন্ড C। আমাকে কি করতে হবে, রিজিড পার্টটাকে সিলেক্ট করতে হবে। রিজিড পার্ট সিলেক্ট করে ফেলেছি। রিজিড পার্ট সিলেক্ট করার পর তার দুটো এন্ড আছে, একটা H আর একটা কি থাকবে CH3, আর একটা কি আছে H আর একটা CH3, কারেক্ট। এই সেম জিনিসে যদি থাকি, এই সেম জিনিসে যদি থাকি তাহলে এটাকে আমরা বলবো কি সিস পার্ট। আর এটা নিজে থেকেই ভাব, এই দিক বা এই দিক যে কোনো একটাকে
কি কর ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট করে দে, তাহলে কি হয়ে যাবে ট্রান্সফার। তাহলে লক্ষ্য কর সি ডাবল বন্ড সি, জাস্ট এটা এইচ এটা এইচ, CH3 CH3 পারফেক্ট। দেখ এটাকে সেম রেখে ওই সাইডটাকে চেঞ্জ করে দিলাম, চিন্তা কর। তাহলে এখানে কি দেখ এইচ এইচ, এটা CH3 CH3 কি সেম সাইড, যে কোনো একটা রেসপেক্টেবল সেম সাইড। তাহলে এটাকে আমরা বলবো কি সিস বিউট, সিস বিউট 2 ইন। আর এটাকে আমরা বলবো দেখ যেহেতু ডিফারেন্ট সাইডে চলে গেছে তাই জন্য এটাকে আমরা বলবো কি ট্রান্স বিউট 2 ইন। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? সিস বিউট 2 ইন, ট্রান্স বিউট 2 ইন। পারফেক্ট, ক্লিয়ার। সেম সাইডে যদি থাকে তাহলে সিস আইসোমার, অপোজিট সাইডে যদি যায় তাহলে কি হবে ট্রান্স আইসোমার। হ্যাঁ না, লং চেনে চলে আসছে কার্বন গুলো, তাই না? কার্বনটা কোথায় চলে আসছে? লং চেনে চলে আসছে, কার্বন লং চেনে চলে আসছে, তাই না? আমি তো এটা সিস ট্রান্স আইসোমারিজমের জন্য এইভাবে লিখলাম, বাট লং চেনে চলে আসছে। দেখ এটা 1 2 3 4, তাই না? ভেবে দেখ এটা তো বিউট 2 ইনই আছে। ক্লিয়ার? ওকে, কারণ কোনো প্রবলেম? বুঝতে পারছি, আইডিয়া করতে পারছি। তাহলে এই যে কেসটা শিখলাম সেই কেস অনুযায়ী আমরা যদি এরকম ভাবি একটা CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH3, এই কম্পাউন্ডটা থেকে এই কম্পাউন্ডে রিজিড পার্টটাকে সিলেক্ট করে এই কম্পাউন্ডে রিজিড পার্টটাকে সিলেক্ট করে সিস ট্রান্স আইসোমারিজম যদি দেখাতে বলে এক্স্যাক্টলি দেখাতে পারবো আমি। কারেক্ট? তাহলে ফার্স্ট কি সিলেক্ট করতে হচ্ছে? রিজিড পার্ট। রিজিড পার্টকে সিলেক্ট করতে যাচ্ছি, রিজিড পার্ট কোনটা? এইখানে রিজিড পার্ট আছে। পারফেক্ট, রিজিড পার্টকে সিলেক্ট করলাম, সি ডাবল বন্ড সি, বোথ এন্ডে এই কার্বনের সঙ্গে দেখ কে লেগে আছে, একটা বন্ডে একটা হাইড্রোজেন লেগে আছে আর একটা বন্ডে এই পুরো ইথাইল গ্রুপটা লেগে আছে। কারণ কোনো প্রবলেম? তাহলে একটা বন্ডে হাইড্রোজেন আছে আর একটা বন্ডে CH2 বন্ড CH3 ইথাইল গ্রুপটা লেগে আছে। পারফেক্ট। আবার ওই এন্ডে দেখ একটা হাইড্রোজেন লেগে আছে আর একটা ইথাইল গ্রুপ লেগে আছে। তাহলে কি একটা হাইড্রোজেন লেগে আছে আর একটা ইথাইল গ্রুপ লেগে আছে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? দেখ এটা কি নাম? 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে, তাই জন্য কি হবে হেক্স 3 ইন, হেক্স 3 ইন। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারছি? যদি বুঝে যায় তাহলে জাস্ট একটা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট করে দে। সি এখানে করে দে CH2 বন্ড CH3, এটাকে H রাখ আর এই সাইডে যেমন ছিল H CH3 CH2 যেরকম ছিল সেরকম রেখে দিলি। কারেক্ট? তাহলে কি হচ্ছে দেখ H H সেম সাইড, সেম সাইড। পারফেক্ট। আবার দেখ ইথাইল ইথাইল অপোজিট সাইড আর H H সেম অপোজিট সাইড। কারেক্ট? তাহলে এই আইসোমারটাকে আমরা কি বলবো? সিস আইসোমার। সিস কি হবে? হেক্স 3 ইন, আর ওটার নাম কি হবে? ট্রান্স হেক্স 3 ইন। পারফেক্ট, কোনো প্রবলেম? কোনো প্রবলেম? ক্লিয়ার? কোনো প্রবলেম রে? পেরে যাব? পারফেক্ট। তাহলে সিস ট্রান্স আইসোমারিজমে এইটুকু লক্ষ্য করে ফেলেছিস যে রিজিড পার্ট লাগবে আর বোথ এন্ডে ডিফারেন্ট গ্রুপ লাগবে, এবং আরেকটা জিনিস লক্ষ্য করার আছে, এই এই দুটো এন্ডে যে ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে অন্তত এই দিকের সঙ্গে ওই দিকের একটা গ্রুপের অন্তত মিল থাকতে হবে, যার রেসপেক্টে তুই বলবি সেম সাইড আর অপোজিট সাইড। এটা যদি সবকটাই ডিফারেন্ট চলে আসে তাহলে হবে না। তাহলে অন্তত একটা সেম থাকতে হবে, মানে এরকম নয় যে এইদিকে যা আছে ওইদিকে সবসময় তা হলেই হবে, এরকম নয়। এই দিকের সঙ্গে একটা গ্রুপের মিল ওই দিকে থাকলেই হবে। কিরকম? একটা এক্সাম্পল দেখি। ধর সি ডাবল বন্ড সি, এখানে আছে CH3 H
এখানে আছে Br CH3, কারেক্ট? দেখ এই H এর উল্টো পারে Br এসছে, অন্য গ্রুপ আছে। কিন্তু তুই প্রথম ক্রাইটেরিয়া ভেবে দেখ, রিজিড পার্ট আছে। সেকেন্ড কি, এই এন্ডে H আর CH3, এই এন্ডেও কি Br আর CH3, ডিফারেন্ট গ্রুপ আছে, তাহলে হবে কারেক্ট। তাহলে এবার আমার এখানে দেখতে হবে কি, দেখ সেম গ্রুপ কি, এদিকে সঙ্গে ওইদিকে সেম কি আছে, এটা CH3, এটা কি আছে CH3, উল্টো সাইড, তাহলে কি হবে ট্রান্স। আর এটাকে একটা রোটেট করে দে, রোটেট করিয়ে কি হবে C ডাবল বন্ড C, এখানে কি করছি CH3 করছি, CH3 করছি, এখানে Br, আর উপরে যেরকম CH3 H ছিল রাখছি। তাহলে এটা কি দেখ CH3, এই দেখ CH3 সেম সাইড, তাহলে এটা কি হচ্ছে C আইসোমার, এটা C আইসোমার, আর এটা কি হচ্ছে ট্রান্স আইসোমার, কারেক্ট? মানতে কোনো সমস্যা? বুঝতে পারছি? তাহলে এইটার নাম যদি আমায় করতে হয়, চিন্তা করে দেখ কিরকম করে হচ্ছে। দেখ এই দিক থেকে CH3 বন্ড C, H ডাবল বন্ড C, Br বন্ড CH3, এদিক থেকে ডাবল বন্ড 2 নম্বরে পাচ্ছে, এদিক থেকেও 2 নম্বরে পাচ্ছে, বাট এদিকে এক্সট্রা প্রায়োরিটি কে পাচ্ছে Br। তাহলে নাম্বারিং কোন দিক দিয়ে হবে 1 2 3 4, পারফেক্ট, মানতে কোনো সমস্যা? তাহলে নাম কি হবে 2 ব্রোমো, 2 ব্রোমো, 4টে কার্বন আছে তাই জন্য কি হবে বিউট, 2 ব্রোমো বিউট, 2 আর 3 এর মাঝখানে আছে, তাহলে মিনিমাম নাম্বার 2 কে নেব, তাহলে 2 ইন, তাহলে কি হবে 2 ব্রোমো বিউট 2 ইন, পারফেক্ট, নাম মানতে কোনো সমস্যা নেই। তাহলে আমি এটাকে কি বলবো, ট্রান্স 2 ব্রোমো বিউট 2 ইন, আর এটাই বলবো সিস 2 ব্রোমো বিউট 2 ইন, পারফেক্ট, মানতে কোনো সমস্যা? পেরে যাব, নাম ক্লিয়ার। তাহলে কি এইদিকে ডিফারেন্ট হলেও এই দিকের সঙ্গে ওই দিকে একটা সেম থাকতে হবে, পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তাহলে এতক্ষণ পর্যন্ত সিস ট্রান্স আইসোমেরিজম যা শিখলাম তাকে যদি একটা জেনারেলাইজ করি, এ বি সি ডি দিয়ে 4টে গ্রুপকে যদি ভাবি, হ্যাঁ মানে এ বি সি ডি দিয়ে ভাবছি গ্রুপগুলোকে, তাহলে জিনিসটা এরকম ভাবনা হবে না। দেখ সি ডাবল বন্ড সি, এইদিকে এ আছে বি আছে, এইদিকে আছে এ আছে বি আছে, একে যদি তুই অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করিস তাহলে কি হবে সি ডাবল বন্ড সি, এইদিকে রাখছিস কাকে এ বি, এটাকে জাস্ট বি এ করে দিচ্ছিস। দেখ এইদিকের সঙ্গে এইদিকের গ্রুপের মিল আছে, তার মানে কি যে এ সিস ট্রান্স আইসোমেরিজম শো করছে, পারফেক্ট, মানতে কোনো সমস্যা? সি ডাবল বন্ড সি, এই এন্ডে রাখলি এ বি কে, এই এন্ডে রাখলি সি আর বি কে, দেখ বি কে তুই দেখতে পাচ্ছিস, তাহলে কি হবে সিস, একটা গ্রুপ অন্তত সেম আছে, এবং এটাও তুই দেখছিস সব সময়, এটা কিন্তু নজর রাখতে রাখতে যাচ্ছিস, রিজিড পার্ট ডিফারেন্ট বোথ এন্ডে ডিফারেন্ট গ্রুপও আছে, কারেক্ট, এবং এই দিকের সঙ্গে ওই দিকের একটা গ্রুপের মিল আছে, পারফেক্ট। তাহলে এটাই হয় সি ডাবল বন্ড সি, কি হচ্ছে জাস্ট এ আর বি কে রেখে এটাকে চেঞ্জ করে দিচ্ছিস, কি করছিস বি আর সি করছিস, দেখ উল্টো পারে চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে এটা কি হবে ট্রান্স হচ্ছে, তার মানে কি সিস অর ট্রান্স আইসোমেরিজম কি করছে দেখাচ্ছে, পারফেক্ট, মানতে কোনো সমস্যা? খুব ভালোই চলছিল, প্রপার হচ্ছিল। এবার সিস ট্রান্স লিমিটেশন খেয়ে গেল, কি সিস ট্রান্সে প্রবলেম হলো কি রিজিড পার্টও আছে, বোথ এন্ডে ডিফারেন্ট গ্রুপও এসছে, দেখ এ বি সি ডি, এইদিকের সঙ্গে ওই দিকের কোনো গ্রুপের মিল নেই, তাহলে আমি সেম গ্রুপ একদিকে সেম গ্রুপ ডিফারেন্ট সাইডে বলে সিস ট্রান্স ভাবতে পারছি না। তাহলে যদি 4টে গ্রুপ চলে আসে, 4টে বোথ এন্ডে ডিফারেন্ট আছে, বাট এইদিকের সঙ্গে ওইদিকের কোনো মিল নেই, এ বি সি ডি
চারটে গ্রুপ এসে গেছে, তাহলে এর জন্য কিন্তু আমি চেঞ্জও করি যদি এই কম্পাউন্ডের জন্য কিন্তু দেখ সি ডাবল বন্ড সি এখানে রাখলাম, এ বি কে এখানে চেঞ্জ করলাম, ডি সি করলাম, কোনো লাভ নাই কি যে এ বি সি ডি চারটে ডিফারেন্ট গ্রুপ, এর জন্য কিন্তু সিস ট্রান্স রেস্ট্রিকশন খেয়ে গেল, এটার জন্য কিন্তু সিস ট্রান্স পসিবল হলো না, এটার জন্য কিন্তু সিস ট্রান্স অ্যাপ্লিকেবল নয়। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে এর জন্য কি করব, এর জন্য কি করব? পারফেক্ট, শিখতে যাব। এর জন্য নতুন ভাবনা, মানে সিস ট্রান্স থেকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে আপডেটেড ভাবনা হচ্ছে ইজেড নমেনক্লেচার শিখতে হবে। এর জন্য নতুন করে শিখতে হবে কি ইজেড নমেনক্লেচার। তাহলে কেন এ দেখালো না ক্লিয়ার? পারফেক্ট, মানতে কোনো অসুবিধা নেই। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম যা যা পড়লাম একটুখানি দেখে নিই, তারপর ইজেড নমেনক্লেচারে আসছি। তাহলে প্রথম কথা কন্ডিশন, কন্ডিশন ফর জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, কন্ডিশন কি কি হতে হবে? একটা রিজিড পার্ট থাকতে হবে, সেটা হতে পারে সি ডাবল বন্ড সি, সি ডাবল বন্ড এন, এন ডাবল বন্ড এন অর এনি রিং স্ট্রাকচার, কারেক্ট। আর বোথ এন্ডে কি হতে হবে? রিজিড পার্টের যে দুটো পার্ট, সেই বোথ এন্ডে দুটো ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে, যার রেসপেক্টে আমরা বলবো কি সিস আর ট্রান্স। আর ওই দুটো ডিফারেন্ট গ্রুপের মধ্যে এই দিকের সঙ্গে অন্য এন্ডের কি করতে হবে? মিনিমাম একটা মিল থাকতে হবে, যেটা সেম সাইড আর অপোজিট সাইড বলে আমরা সিস ট্রান্স বলতে পারবো। পারফেক্ট। তাহলে সিস ট্রান্স নমেনক্লেচার আমরা শিখে আছি যে সি ডাবল বন্ড সি, CH3 CH3 H H, এটাকে বিউটুইন, দেখ সেম সাইড, তাহলে আমরা তাকে বলছি কি সিস আইসোমার। আর সি ডাবল বন্ড সি এটা কি অপোজিট সাইড, তাই জন্য এটাকে আমরা বলছি কি ট্রান্স আইসোমার। মানতে কোনো সমস্যা? ক্লিয়ার রে? কোনো অসুবিধা? পেরে যাব? তাহলে কোথায়? পরের জায়গায় যাচ্ছে কি, যদি চারটেই গ্রুপ, 4 গ্রুপস ডিফারেন্ট, চারটে গ্রুপ কি ডিফারেন্ট, তাহলে চারটে গ্রুপ ডিফারেন্টের জন্য কি হচ্ছে সি ডাবল বন্ড সি, চারটে গ্রুপ আছে কি এ বি সি ডি, বা সি ডাবল বন্ড সি এ বি ডি সি, চারটে গ্রুপই ডিফারেন্ট এসে গেছে। তাহলে তার জন্য কি দরকার? সিস ট্রান্স আইসোমেরিজম is not possible. Limitation of cis trans isomerism হবে, limitation of cis trans isomerism হবে, এটা limitation of cis trans isomerism হবে, এটা কারেক্ট। মানতে কোনো সমস্যা নেই। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব? এটার জন্য জানতে হবে আমাকে ইজেড নমেনক্লেচার। ই আর জেড কথাটা কোথা থেকে এসেছে? ই আর জেড, ই আসছে এন গেগেন থেকে, আর জেড আসছে জুসামিন থেকে, ঠিক আছে? ই আসছে কোথা থেকে? এটা একটা জার্মান ওয়ার্ড। ই আসছে এন গেগেন থেকে, আর জেড আসছে জুসামিন থেকে। জার্মান ওয়ার্ড এন গেগেন এর মানে হচ্ছে কি অপোজিট, এন গেগেন এর মানে হচ্ছে অপোজিট, আর জেড জুসামিন যার মানে হচ্ছে কি টুগেদার, মানে কি যে অপোজিট মানে কি অপোজিট সাইড বোঝাচ্ছে, আর টুগেদার মানে কি একই সাথে ভাবছে, ঠিক আছে? তাহলে কি এই যে ইজেড নমেনক্লেচার করতে যাব, তাহলে এখানেও ভাবনা আছে কি অপোজিট আর একই, বাট কারা? আমি তো এখানে সেম কাউকে দেখতেই পাচ্ছি না, তাহলে কারা? এখানে চারটে গ্রুপকে আমাকে বোথ সাইডে ডিফারেন্ট প্রায়োরিটি দেখতে হবে। কি দেখতে হবে? প্রায়োরিটি। প্রায়োরিটি কি?
প্রায়োরিটি আমরা আইইউপিএসসি তে শিখেছিলাম কি COOH সবথেকে বেশি প্রায়োরিটি, তারপর কি তার অ্যাসিড ডেরিভেটিভ গুলো, তারপর আস্তে 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 অ্যালডিহাইড, কিটোন, এরকম করে অ্যালকোহল পর প্রায়োরিটি কমছে। এই প্রায়োরিটির সঙ্গে ওই প্রায়োরিটি ডিফারেন্ট, মানে এই প্রায়োরিটিটা ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। মানে ওরকম COOH দেখলেই যে সবথেকে বেশি প্রায়োরিটি বলে দেবো এরকম নয়। এর প্রায়োরিটি মেজার্ড হবে হচ্ছে সিআইপি রুল দিয়ে। এর প্রায়োরিটি মেজার্ড হবে কি দিয়ে? সিআইপি রুল দিয়ে। সিআইপি রুলটা কি? ক্যান ইনগোল্ড প্রিলগ প্রায়োরিটি রুল। ক্যান ইনগোল্ড প্রিলগ প্রায়োরিটি রুল। এরা তিনজন কি করছে? প্রায়োরিটি রুলটাকে কি বলছে? ফার্স্ট অ্যাটাচ অ্যাটমের, কার্বনের সঙ্গে ফার্স্ট অ্যাটাচ যে অ্যাটম আছে তার, যার কি হবে? ফার্স্ট অ্যাটাচ যে অ্যাটম যার অ্যাটমিক মাস বেশি হবে তার প্রায়োরিটি বেশি হবে। মানে ধর আমি একটা কম্পাউন্ড নিচ্ছি, সি ডাবল বন্ড সি, বোথ এন্ডে ডিফারেন্ট গ্রুপ। এখানে ধর Cl আছে, এখানে ধর Br আছে, এখানে ধর CH3 আছে, এখানে ধর H আছে। পারফেক্ট, দেখতে পাচ্ছিস চারটে ডিফারেন্ট গ্রুপ দেখতে পাচ্ছিস। তাহলে এর জন্য সিস ট্রান্স কি রেস্ট্রিক্টেড? সিস ট্রান্স পসিবল না। তাহলে এর জন্য আমায় কি করতে হবে? ইজেড নমেনক্লেচার করতে হবে। ইজেড নমেনক্লেচারের জন্য কি করতে হবে? দেখতে হবে কি এই Cl আর Br এর মধ্যে প্রায়োরিটি কার বেশি। কে বন্ড Cl বন্ড Br, একটু ভালো করে দেখে নে। বন্ড Cl বন্ড Br বলছে Cl আর Br এর মধ্যে অ্যাটমিক মাস কার বেশি? দেখ, ইনস্ট্যান্ট অ্যাটমিক মাস ভাবতে আমাদের সমস্যা, সবার অ্যাটমিক মাস জানি না। আমরা কি করি? অ্যাটমিক মাস যখন বের করি, যদি ইভেন নাম্বার হয় তাহলে ইনটু 2 করে বের করি মাস নাম্বার, আর যদি অড নাম্বার হয় তাহলে কি করি? আমরা ইনটু 2 + 1 করে বের করি। কিন্তু জেনারেল ভাবনা ভেবে দেখ, যার অ্যাটমিক মাস কম, অ্যাটমিক নাম্বার কম, তার অ্যাটমিক মাস কম, আর যার অ্যাটমিক নাম্বার বেশি তার অ্যাটমিক মাস বেশি। ভাব তুই অক্সিজেন অ্যাটমিক নাম্বার কত? 8, তার অ্যাটমিক মাস কত হবে? ইনটু 2, তার মানে কত হচ্ছে? 16, তাই না? 16 হচ্ছে অ্যাটমিক মাস। এবার তুই সোডিয়ামকে ভাব, সোডিয়াম কত? 11, তাহলে কি হবে? ইনটু 2 + 1, তাহলে কত হচ্ছে? 23। তাহলে দেখ, যার অ্যাটমিক নাম্বার কম 8, তার অ্যাটমিক মাস কত? 16। যার অ্যাটমিক নাম্বার বেশি তার অ্যাটমিক মাসও বেশি। পারফেক্ট, কি হচ্ছে? 11 সোডিয়ামের, সেটা কত হচ্ছে? 23। তাহলে আমি ভেবে নিই অ্যাটমিক নাম্বার দিয়ে, কিন্তু রিপ্রেজেন্টেশন করব কিভাবে? যে না, আমি অ্যাটমিক মাস দিয়ে ভেবেছি, কারণ সিআইপি রুলটা ভাবনা কি? অ্যাটমিক মাস নিয়ে ভাবনা। তাহলে ফার্স্ট অ্যাটাচ অ্যাটমের অ্যাটমিক মাস নিয়ে ভাবতে হবে। যার অ্যাটমিক মাস, এই দুটোর মধ্যে অ্যাটমিক মাস যার বেশি হবে তার কি হবে? প্রায়োরিটি বেশি। ফার্স্ট অ্যাটাচ অ্যাটম, এখানে লেগে আছে কে? Cl, এখানে লেগে আছে Br। তাহলে এই এন্ডের মধ্যে প্রায়োরিটি কার বেশি হবে? Cl আর Br এর মধ্যে অ্যাটমিক নাম্বার Cl এর কত? 17, আর Br এর কত হচ্ছে? 35। তাহলে অবভিয়াসলি Br এর প্রায়োরিটি বেশি। তাহলে এই এন্ডে কি দেখতে হচ্ছে? Br এর প্রায়োরিটি বেশি। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? এবার আয় এইদিকে, এদিকে ফার্স্ট অ্যাটাচ অ্যাটম গেলে C, আর এখানে কে? হাইড্রোজেন। তাহলে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন 1 অ্যাটমিক নাম্বার, আর কার্বনের বেশি, তাহলে অ্যাটমিক মাস কার বেশি হবে? কার্বনের বেশি হবে। অ্যাজ এ হোল CH3 বলছি না, কিন্তু আমি ফার্স্ট অ্যাটাচ অ্যাটম। কারেক্ট। তাহলে বন্ড CH3 আর বন্ড H, এই দুটোর মধ্যে প্রায়োরিটি বেশি কার হবে? CH3। কারেক্ট। এবার ভালো করে ভাব যে প্রায়োরিটি লেফট সাইডে প্রায়োরিটি বেশি কার? Br এর। রাইট সাইডে প্রায়োরিটি বেশি কার? CH3। তাহলে যাদের প্রায়োরিটি বেশি তারা কোন অবস্থায় আছে? অপোজিট সাইড। অপোজিট সাইড মানে কি? এন গেগেন। দেখ, এই যে অপোজিট, এন গেগেন, মানে এই স্ট্রাকচারটাকে আমরা বলবো কি? ই স্ট্রাকচার। কি বলবো? ই। এবার তুই একটাকে রোটেট কর, রোটেট করলেই কি হচ্ছে? দেখ, সি ডাবল বন্ড সি, দেখ একদিকে Cl আর Br, Cl Br সেম রেখে এই দিকটাকে করলাম HCH3। লক্ষ্য কর, এই মাত্র দেখেছি এইদিকে যা প্রায়োরিটি এক্স্যাক্টলি ওইদিকেও তাই প্রায়োরিটি, তাই না? Cl আর Br এর মধ্যে প্রায়োরিটি কার বেশি হবে? Cl আর Br এর মধ্যে প্রায়োরিটি বেশি হচ্ছে Br এর। অ্যাটমিক নাম্বার বেশি, অ্যাটমিক মাস বেশি, তাহলে Br এর অ্যাটমিক মাস বেশি, তাই জন্য ওর প্রায়োরিটি বেশি। আর এদিকে এই দুটোর মধ্যে কার প্রায়োরিটি বেশি? ফার্স্ট অ্যাটাচ অ্যাটম কে? কার্বন। তাহলে অবভিয়াসলি কি হবে? তার প্রায়োরিটি বেশি। তাহলে এই দুটোই দেখ সেম সাইড চলে আসছে, তাই জন্য এটাকে আমরা বলবো কি?
জেড স্ট্রাকচার। কারেক্ট, মানতে কোনো সমস্যা? ইজেড বুঝতে পারছি। এবার আইপিএসি করে জেড এর পর যেরকম আইপিএসি লেখা তোরা সেরকম আইপিএসি লিখে দিচ্ছিস যে এখানে 1 2 3 এরকম হচ্ছে। তাহলে কি হবে? 1 ব্রোমো 1 ক্লোরো প্রোপ 1 ইন, এটা নাম হবে। তাহলে ই এর পরে লিখে দিচ্ছিস কি 1 ব্রোমো 1 ক্লোরো প্রোপ 1 ইন। কারেক্ট। সেম ভাবে ওটাকে করছিস জেড 1 ব্রোমো 1 ক্লোরো প্রোপ 1 ইন, কারণ এটাও কি 1 2 3 এরকমই হবে, তাই না? তাহলে কি হবে? জেড 1 ব্রোমো 1 ক্লোরো প্রোপ 1। পারফেক্ট। কোনো অসুবিধা? কোনো অসুবিধা? ইজেড নমেনক্লেচার ভাবতে পারছিস? তাহলে ইজেড নমেনক্লেচার কার জন্য রেস্ট্রিকশন খেলো? যার ক্ষেত্রে কি হলো যে চারটে ডিফারেন্ট গ্রুপ চলে এলো। পারফেক্ট। তাহলে সেইখানের ক্ষেত্রে আমরা কিভাবে দেখি? প্রায়োরিটি দেখি। প্রায়োরিটি কিসের বেসিসে দেখি? সিআইপি রুল, ক্যান ইনগোল প্রিলগ প্রায়োরিটি রুল। এই প্রায়োরিটি রুল কি শেখাচ্ছে আমাকে? মনে রাখতে হবে না এর প্রায়োরিটি বেশি ওর প্রায়োরিটি কম, এরকম জানতে হবে না। আমার ইনস্ট্যান্ট দেখতে হবে যে দুটো এই এন্ডে দুটো অ্যাটম আছে, সেই দুটো অ্যাটমের মধ্যে কার অ্যাটমিক মাস বেশি। যার ফার্স্ট অ্যাটাচ অ্যাটম, এটার সঙ্গে ফার্স্ট অ্যাটাচ অ্যাটম কি? এটা একটাই অ্যাটম আছে, এরও একটাই অ্যাটম আছে। ফার্স্ট অ্যাটাচ অ্যাটম কেন বলছি? কারণ সিএইচসি এর ক্ষেত্রে নাহলে সবাই ভুল করবি, ঠিক আছে? সিএইচসি এর ক্ষেত্রে ভাবনা কিন্তু পুরো অ্যাজ এ হোল সিএইচসি নয়, ফার্স্ট কার্বনের সঙ্গে ফার্স্ট অ্যাটাচ অ্যাটম কে? কার্বন। তাহলে ওটাকে নিয়ে কথা হবে। ওটা যদি টাই হয় তখন ট্রাই ব্রেক করবে কে? ওর পরের টাই ব্রেক করবে কে? ওর পরের অ্যাটমটা। পরে আসি, সেরকম গ্রুপ আমি দেখাচ্ছি। বাট নরমালি আমরা কি ভাবছি? সিআইপি রুল দিয়ে হাইয়েস্ট প্রায়োরিটি যদি সেম সাইড থাকে তাহলে জেড স্ট্রাকচার। দেখ ইজেড নমেনক্লেচারে তাহলে কি হলো রে? হাইয়েস্ট প্রায়োরিটি সেম সাইড জেড স্ট্রাকচার, হাইয়েস্ট প্রায়োরিটি অপোজিট সাইড ই স্ট্রাকচার। কোনো প্রবলেম নেই, পেরে যাব ক্লিয়ার? এক্সাম্পল নিচ্ছি, দেখ একটা সি ডাবল বন্ড সি CH3 H CLI, চারটে ডিফারেন্ট গ্রুপ আছে। উল্টো করলাম, ওটাকে কি যে কোনো একটাকে অ্যারেঞ্জমেন্ট, এটা আর এটার অ্যারেঞ্জমেন্টকে ডিফারেন্ট করলাম। সি ডাবল বন্ড সি, এদিকে কি করলাম? আই সিএল। বলবি প্রতিবার এইটাই গোলাচ্ছ, এরকম নয়, এটাও তুই করতে পারিস, যেটা করবি সেম। তাহলে কি এটা কি হচ্ছে? CH3H। পারফেক্ট। তাহলে এখানে কি হচ্ছে? দেখ এই এন্ডে লিখেছি কিন্তু CH3 হিসাবে, ভালো করে এই জায়গাটা ভাবিস, লিখেছি কিন্তু CH3 হিসাবে। দেখে মনে হচ্ছে না H এর সঙ্গে বন্ড, বাট H এর সঙ্গে তো বন্ড নয়, আমরা জানি বন্ডটা কার সঙ্গে হয়? C এর সঙ্গে, তাই না? তাহলে ফার্স্ট এক্স বন্ড CH3 আর বন্ড H, এই দুটোর মধ্যে প্রায়োরিটি কি কার বেশি? CH3 প্রায়োরিটি বেশি। আর বন্ড I আর বন্ড Cl, এই দুটোর মধ্যে প্রায়োরিটি বেশি কার? অবভিয়াসলি I এর প্রায়োরিটি বেশি। তাহলে দেখ CH3 প্রায়োরিটি বেশি, I এর প্রায়োরিটি বেশি। কোথায় আছে? অপোজিট সাইড। অপোজিট সাইড মানে কি? ই স্ট্রাকচার, তাই না? ই নমেনক্লেচার হচ্ছে। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে? CH3 আর I একই সাইড, তাহলে এটা কি হবে? জেড হবে। কারেক্ট, মানতে কোনো সমস্যা? ক্লিয়ার? পেরে যাব। আর একটা এক্সাম্পল নিচ্ছি, সি ডাবল বন্ড সি, এখানে ধর NH2 আছে, CH3 আছে, COOH আছে, আর এখানে ধর আছে হচ্ছে হাইড্রোজেন আছে। আচ্ছা হাইড্রোজেন না, এখানে ধর একটা CH3 আছে। প্রপার ভাবনাটা বোঝার চেষ্টা কর, এটাতেই তোদের সব ভাবনা ক্লিয়ার হয়ে যাবে। কি দেখ এই এন্ডে কি আছে? NH2 আছে আর CH3 আছে। তাহলে কি বন্ড NH2 আর কি হচ্ছে বন্ড CH3। ফার্স্ট অ্যাটাচ অ্যাটম কে? কার্বন। ফার্স্ট অ্যাটাচ অ্যাটম কে? নাইট্রোজেন। তাহলে কার্বন আর নাইট্রোজেন এদের মধ্যে কার অ্যাটমিক মাস বেশি?
নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7 আর কার্বনের কত 6, তাহলে অ্যাটমিক নাম্বার যার বেশি তার অ্যাটমিক মাসও বেশি, তাহলে কি হবে এর এর প্রায়োরিটি বেশি হলো, NH2 এর প্রায়োরিটি বেশি। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? এবার এই যেটা মেন প্রবলেম এটাই লক্ষ্য কর, বন্ড COOH আর বন্ড CH3, দ্যাট ফার্স্ট অ্যাটাচ অ্যাটম অনুযায়ী কিন্তু দুটোর প্রায়োরিটি সেম, সি সি। আচ্ছা, এর সঙ্গে কিন্তু IUPAC প্রায়োরিটি গুলিয়ে ফেলিস না, এটা কি CIP রুল দিয়ে প্রায়োরিটি ভাবছি। তাহলে ফার্স্ট অ্যাটাচ অ্যাটম অনুযায়ী প্রায়োরিটি কি হচ্ছে, এরোসি এরোসি। তাহলে কি হলো প্রায়োরিটি কি হলো রে, সেম। তাহলে এবার যখনই ফার্স্ট অ্যাটাচ অ্যাটমের প্রায়োরিটি সেম হয়ে গেছে তখন কনসিডার হবে কি সেকেন্ড অ্যাটম। তাহলে সেকেন্ড অ্যাটম, দেখ এর পরের অ্যাটম কি হবে, যে কোনো একটা হাইড্রোজেন, আর এর পরের অ্যাটম কি হবে, অক্সিজেন। তাহলে সেখানে টাইটা হলো কি, কার্বন আর কার্বনের মধ্যে প্রথম কি হয়ে গেছে, টাই হয়ে গেছে, দুটো প্রায়োরিটি সেম। তাহলে সেই টাইটাকে ব্রেক করলো কে, ওর পরের অ্যাটম অক্সিজেন, এর পরের অ্যাটম হাইড্রোজেন। তাহলে প্রায়োরিটি বেশি হয়ে গেল কার, অক্সিজেনের। তাই জন্য আমরা বলছি কি যে কারেক্ট CH3 গ্রুপ এসে গেছে। তাহলে কি এটা সি স্ট্রাকচারও পসিবল, আবার কি মানে সি স্ট্রান্সও পসিবল, আবার কি ইজেডও পসিবল। তার মানে কি ইজেড হচ্ছে এমন একটা নমেনক্লেচার যার ক্ষেত্রে কি না যা সি স্ট্রান্স পসিবল তারও ইজেড পসিবল, আর যা সি স্ট্রান্স পসিবল না তারও ইজেড পসিবল। পারফেক্ট। এর পরের ভাবনাই এইটা ছিল আর কি, এর পরের কথাই এইটা যে ইজেড নমেনক্লেচার হচ্ছে কি যে যার সি স্ট্রান্স হয় সেও ইজেড দেখাবে, আর যার সি স্ট্রান্স হয় না সেও কি হবে, ইজেড দেখাবে। পারফেক্ট। হ্যাঁ, না পারফেক্ট। হ্যাঁ পারবো। হ্যাঁ, যদি এই ভাবনায় যদি এটা না লিখি, যে एग्जांपल চেঞ্জ করে নে, এটাকে পারফেক্ট চেঞ্জ করে নিয়েছি। তাহলে এই দুটোর মধ্যে প্রায়োরিটি কি, সেই n এর বেশি আছে। পারফেক্ট। তাহলে এবার এইটাই চলে চেঞ্জ কর, সি ডাবল বন্ড সি। হ্যাঁ বল, একদম ফার্স্ট অ্যাটাচ অ্যাটম। যদি সমস্যা হয় তখন সেকেন্ডের ভাবনা। এর কাছে কি আছে সে দেখবে না, শুধু বাইরের টুকু, মানে কি ফার্স্ট অ্যাটাচ অ্যাটম, পেছনে কি আছে দেখার দরকার নাই। যদি প্রথমটা টাই হয় তখন পরের অ্যাটম কনসিডার হবে। পারফেক্ট। তাহলে কি এখানে কি করছি, NH2, দেখ এই সাইডটা সেম রাখলাম, এই দিকটা চেঞ্জ করে দিলাম, CH2 CH3। তাহলে হাইয়েস্ট প্রায়োরিটি কার, NH2 এর, এদিকে কার, COOH, অপোজিট সাইডে আছে, তাহলে কি হবে জেড স্ট্রাকচার। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? আর এটা কি সেম সাইডে আছে, কারেক্ট কারেক্ট, অপোজিট সাইডে আছে, এটা কি হচ্ছে ই স্ট্রাকচার, আর এটা কি হচ্ছে সেম সাইডে এসেছে, তাহলে কি হবে এটা জেড স্ট্রাকচার। পারফেক্ট। তাহলে এটা কি সেম সাইডে এসেছে জেড স্ট্রাকচার, ওটা কি অপোজিট সাইডে এসেছে, তাই জন্য কি হবে ই স্ট্রাকচার। তাহলে কি করছি, হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যদি সেম সাইডে থাকে তাহলে কি হবে জেড স্ট্রাকচার, হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যদি ডিফারেন্ট সাইডে থাকে তাহলে কি হবে ই স্ট্রাকচার। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? কারণ পেরে যাবো, ক্লিয়ার? তাহলে এরপরের একটা এক্সাম্পল লক্ষ্য করে দেখ, বলছে যে সি ডাবল বন্ড সি CH3 CH3 HH, C double bond C H CH3 CH3H। লক্ষ্য কর, যদি সি স্ট্রান্সের রেসপেক্টে বলি, এটা বলতেই পারছি এটা সি স্ট্রাকচার, আর এটা কারেক্ট, কারণ মানতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার ভাব এই দুটোর মধ্যে বন্ড CH3 আর বন্ড H প্রায়োরিটি কার বেশি রে?
তাহলে CH3 প্রায়োরিটি বেশি, এদিকেও তাহলে কি CH3 প্রায়োরিটি বেশি। তাহলে কি বলতে পারছি, দুটোরই কি যেদিকে প্রায়োরিটি বেশি সেম সাইডে আছে, তাহলে কি হবে রে, জেড স্ট্রাকচার। হ্যাঁ, আবার কি প্রায়োরিটি বেশি অপোজিট সাইডে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো রে, ই স্ট্রাকচার। কারেক্ট, মানতে কোনো সমস্যা? তাহলে যার সিস ট্রান্স পসিবল তারও ইজেড পসিবল, কারণ আমি কি প্রায়োরিটি শিখে গেছি এখন, তাহলে ইজেড এখন সবার পসিবল। কারেক্ট, আর সিস ট্রান্স হতে গেলে অন্তত এই দিকের সঙ্গে ওই দিকের একটা মিল থাকতে হবে। পারফেক্ট, কোনো অসুবিধা নেই, পেরে যাব। পরের দিন এটার একটা এক্সাম্পল শিখবো, বা তোদেরকে ভাবতে বললাম যে সিস মানেই কি অলওয়েজ জেড, আর ট্রান্স মানেই কি অলওয়েজ ই। ভেবে আসিস যে সিস কি, নিজের থেকে এক্সাম্পল একটা ভাবার চেষ্টা করিস। সিস বাট ই, ট্রান্স বাট কি জেড। হ্যাঁ, এরকম একটা এক্সাম্পল ভাবার চেষ্টা করিস, আমি পরের দিনকে দেখিয়ে দেবো এই এক্সাম্পল। ঠিক আছে, পরের দিন ওটাই দেখবো। ঠিক আছে, আচ্ছা খুব একটা পপুলার কোশ্চেন নিয়ে একটুখানি কথা বলে নি। লাস্ট সিস ট্রান্স আইসোমারিজমের লাস্ট একটা পপুলার কোশ্চেন নিয়ে কথা বলে নিচ্ছি। বলছে বিউট টুইন, বিউট টুইন আর বিউট ওয়ান ইন, বিউট টুইন and বিউট ওয়ান ইন, 1 2 3 4, এটা হচ্ছে কি বিউট টু ইন, আর 1 2 3 4 এটা হচ্ছে কি বিউট ওয়ান ইন। বিউট টুইন আর বিউট ওয়ান ইন, বিউট টুইন এ তো সিস ট্রান্স আইসোমেরিজম দেখাবে, তাই না? বাট বিউট ওয়ান ইন কি সিস ট্রান্স আইসোমেরিজম দেখায়? দেখাবে না। কেন? তার কারণ এর রিজিড পার্টকে তুই দেখলি, এখানে রিজিড পার্ট আছে, দেখ রিজিড পার্টের বোথ এন্ড, দেখ এই এন্ডে কি দুটো হাইড্রোজেন চলে এসেছে, তাই না? এই এন্ডে দেখ দুটো হাইড্রোজেন চলে এসেছে, কি ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে না? দুটো সেম গ্রুপ চলে এসেছে, তাহলে কি সিস ট্রান্স আইসোমেরিজম দেখাবে? না, ও কিন্তু সিস ট্রান্স আইসোমেরিজম দেখাবে না। এই পার্টে দেখ, এই পার্টে একটা এইচ লেগে আছে, একটা এইচ লেগে আছে, আর একটা এই পুরো গ্রুপটা লেগে আছে, CH2 CH3 গ্রুপ লেগে আছে। তাহলে এ কিন্তু সিস অর ট্রান্স কি করছে, দেখাচ্ছে না, কিন্তু এ কি হচ্ছে সিস ট্রান্স আইসোমেরিজম দেখাচ্ছে। কোনো প্রবলেম? বুঝতে পারছিস? তাহলে বিউট টু ইন এর ক্ষেত্রে সিস ট্রান্স আইসোমেরিজম পসিবল, বাট বিউট ওয়ান ইন এর ক্ষেত্রে সিস ট্রান্স আইসোমেরিজম পসিবল না। কেন পসিবল না? কারণ রিজিড পার্ট থাকলেও একটা এন্ডে কি হচ্ছে, সেম গ্রুপ চলে আসছে। সেম গ্রুপ চলে আসার জন্য সিস ট্রান্স আইসোমেরিজম আমরা বুঝতে পারছি না। কারেক্ট, কোনো অসুবিধা? ওটা পরে বলছি, কথা শেষে দাঁড়াও, কথা বলছি। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হবে? এরপর দেখতে যাচ্ছি অপটিক্যাল আইসোমেরিজম। তাহলে প্রথম আইসোমেরিজম বুঝতে পেরে গেছি, সিস ট্রান্স আইসোমেরিজম বুঝতে পেরে গেছি। এরপর দেখতে যাচ্ছি কি অপটিক্যাল আইসোমেরিজম। আচ্ছা, সিস ট্রান্স আইসোমেরিজমটাই কি ছিল? সিস ট্রান্স আইসোমেরিজমটাই কি ছিল? জিওমেট্রিক্যাল আইসোমেরিজম ছিল। জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের পর এবার দেখতে যাচ্ছি কি অপটিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল আইসোমেরিজম দেখতে গেলে প্রথম কথা বলবো, আচ্ছা বায়োলজি কজনের আছে? বাহ, অনেকের আছে। ফাইন ফাইন। বায়োমলিকিউল পড়া হয়ে গেছে? আচ্ছা, কথা বলতে বলা হয়নি, শুধু এইটুকু জিজ্ঞেস করা হয়েছে বায়োলজি কার আছে, শুধু হাত তুলে নামিয়ে দিলেই হয়ে যাবে। বায়োমলিকিউল পড়া হয়ে গেছে? বায়োমলিকিউলে তোরা দেখেছিস যে বিভিন্ন যে শর্করাগুলো ছিল, গ্লুকোজ, ফ্রুক্টোজ, কারেক্ট, তাদের সামনে লেখা আছে ডি স্ট্রাকচার, এল স্ট্রাকচার, কারেক্ট।
ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, বড় ডি ছোট ডি, মানে বড় ডি আর বড় এল এর কথা বলছি, ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল, ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল লেখে অন্য কারণে, আবার স্মল ডি স্মল এল লেখে অন্য কারণে, কারেক্ট। স্মল ডি আর স্মল এলটা হচ্ছে, স্মল ডি আর স্মল এলটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি আর লিভো রোটেটরি, যেটা কিনা একটা এক্সপেরিমেন্টাল ভাবনা। কোন একটা মলিকিউল এর রোটেশন দেখতে হয়, ডেক্সট্রো রোটেটরি লিভো রোটেটরি, কারেক্ট। আর ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল এল এর ভাবনা হচ্ছে হাইয়েস্ট নাম্বার অ্যানোমেরিক কার্বনের ওয়েট যদি রাইট সাইডে থাকে তাহলে সেটা ক্যাপিটাল ডি স্ট্রাকচার, আর যদি লেফট সাইডে থাকে তাহলে কি হবে, সেটা ক্যাপিটাল এল স্ট্রাকচার। আমরা আসছি ওই সব ভাবনায় আসছি, বাট অপটিক্যাল অ্যাক্টিভিটি, কোন একটা মলিকিউল অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে না তার কাজ দেখতে যাচ্ছে। অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে কি, ধর একটা মিরর, মিররের সামনে তুই এই হাতটা রেখেছিস, এটা মিরর, এখানে তুই হাত রেখেছিস, কারেক্ট। তাহলে এই হাতটার মিরর ইমেজ কি হবে রে, এটা, এই হাতটার মিরর ইমেজ কি হবে, এই হাতের মিরর ইমেজ এইটা, দেখ এখানে মিরর রেখেছি, তাহলে মিররের কাছে যে আছে দেখ এইদিকেও মিররের কাছে সে থাকবে, আবার এইদিকে কি মিরর থেকে দূরে যে আছে এখানেও কি হচ্ছে, দেখ মিরর থেকে দূরে সে থাকবে, তাহলে কি এই হাতের মিরর ইমেজ কি হবে, এইটা। মিরর ইমেজ তারই দেখতে পাবো যাকে তুলে নিয়ে আসলে দেখবো সুপার ইম্পোজ করছে না, নন সুপার ইম্পোজেবল, নন সুপার ইম্পোজেবল। তুই ধর ও নিয়েছিস, ও নিয়ে কি করেছিস যে তার মিরর ইমেজ দেখছিস, কি ও এর মিরর ইমেজ তুই বুঝতে পারবি না, বুঝতে পারবি না, ওকে তুলে নিয়ে যে এখানে বসা, দেখ সুপার ইম্পোজ করে যাচ্ছিস। সুপার ইম্পোজেবল মানে কি, সুপার ইম্পোজেবল মানে হচ্ছে যারা কিনা আইডেন্টিক্যাল, যারা কিনা আইডেন্টিক্যাল। বিয়ে বাড়িতে যে চেয়ার গুলো ইউজ হয় তাই না, হ্যাঁ, যে ভাড়ার চেয়ার আনা হয়েছে, কি করালো, একটা চেয়ার তার মধ্যে পরপর পরপর চেয়ার ঢুকে যাচ্ছে, কেন, আইডেন্টিক্যাল বলে। এখন ভাবছি ও চেয়ার তো এইরকম পরপর পরপর ঢুকে যায়, একটা ভাড়া করা ওই হ্যান্ডেল ছাড়া চেয়ার আর একটা আমার বাড়িতে থাকা হ্যান্ডেলওয়ালা চেয়ার, ওর মধ্যে এ করতে যাচ্ছি, হবে না। স্ট্রাকচারটা কি আইডেন্টিক্যাল হতে হবে, তাকে আমরা বলবো কি সুপার ইম্পোজেবল। আর যদি আইডেন্টিক্যাল না হয় তখন তাকে আমরা বলি নন সুপার ইম্পোজেবল। যাই হোক, আসছি এই নিয়ে পরে কথা বলছি, আগে অপটিক্যালি অ্যাক্টিভিটি দেখে আসি। অপটিক্যালি অ্যাক্টিভিটি কোনো একটা কম্পাউন্ডের যে যন্ত্রের সাহায্যে দেখানো হয় সেটাকে আমরা বলি হচ্ছে পোলারিমিটার। একটা নর্মাল লাইট, একটা যদি নর্মাল লাইট, নর্মাল ভেপার লাইট তুই যদি নিস, সোডিয়াম ভেপার লাইট যদি নিস, তাহলে ও কি হবে, চারিদিকে আলো ছড়িয়ে যাবে। তাহলে কি নর্মাল লাইট কি করে, capable of vibrating all possible plane। নর্মাল লাইট কি হতে পারে, সমস্ত প্লেনে ভাইব্রেট হতে পারে, কারেক্ট। আর তার সঙ্গে প্লেন পোলারাইজ লাইটের পার্থক্য কোথায়, প্লেন পোলারাইজ লাইট শুধুমাত্র কি একটাই প্লেনে ভাইব্রেট হতে পারবে, তাই তো, একটাই প্লেনে যখন ভাইব্রেট হতে পারছে তখন তাকে আমরা বলি প্লেন পোলারাইজ লাইট। আর যখন এটা কি হয় যে সব প্লেনে ভাইব্রেট হতে পারছে তখন তাকে আমরা বলছি কি নর্মাল লাইট। আমার লাগবে এই প্লেন পোলারাইজ লাইটটা, কিভাবে এটাকে পাবো দেখছি। আমরা কাজ করতে যাচ্ছি কাকে নিয়ে, অপটিক্যালি অ্যাক্টিভিটি দেখার জন্য যেটা দেখতে হয় সেটা কি, আমাকে পোলারিমিটার লাগবে। পোলারিমিটার কি, এরকম একটা চোঙ টাইপের দেখতে, তার ভেতরে কি থাকছে সেটাকে আমরা দেখছি, মানে তার ভেতরের মেকানিজমটাকে দেখছি, তার ভেতরটা কেমন দেখতে হয় সেটাকে দেখতে যাচ্ছি। এটা হচ্ছে পোলারিমিটার, এটা হচ্ছে পোলারিমিটার, এটা হচ্ছে ভেতরটা। পোলারিমিটার এটা হচ্ছে ভেতরের অংশ। একদম প্রথম পার্টে কি আছে, নর্মাল লাইট, যেটা কিনা সমস্ত প্লেনে ভাইব্রেট হতে পারছে। এই লাইটটা পড়ছে গিয়ে কোথায়, পোলারাইজার। পোলারাইজারে কি আছে, পোলারাইজারে কি আছে, পোলারাইজার হচ্ছে নিকেল প্রিজম। পোলারাইজার কি, নিকেল প্রিজম। নিকেল প্রিজম কি, নিকেল প্রিজম
এটা হচ্ছে একটা সায়েন্টিস্টের ভাবনা। নিকল হচ্ছে কি সায়েন্টিস্ট। নিকল প্রিজম কি করেছে, যে প্রিজম যার মধ্যে যদি আমরা নর্মাল লাইটকে ফেলি, নর্মাল লাইট কি করবে, যে যেই নিকল প্রিজমের মধ্যে পড়বে এইটা এর ভেতর এটা যে বাইরে ডেলিভারি দেবে সেটা কি নর্মাল লাইট টু প্লেন পোলারাইজ লাইটে কনভার্ট হবে। মানে এটা নর্মাল লাইট এর মধ্যে পড়ছে, এটা থেকে যেটা ডেলিভারি হচ্ছে মানে যেটা বের হচ্ছে সেই লাইটটা কি হবে, প্লেন পোলারাইজ লাইট। প্লেন পোলারাইজ লাইট মানে কি শুধুমাত্র একই ডাইরেকশনে যাচ্ছে, পারফেক্ট। এবার এই একই ডাইরেকশনে যাওয়া লাইট পড়ছে কোথায়, পোলারিমিটার টিউবে। কোথায় পড়ছে, পোলারিমিটার টিউব। যেখানে তুই স্যাম্পলটাকে নিবি, সেখানে তুই গ্লুকোজ, ল্যাকটিক অ্যাসিড বা এরকম কোনো একটা স্যাম্পল তুই এর মধ্যে নিয়েছিস, কারেক্ট? স্যাম্পল নিয়েছিস, স্যাম্পলের মধ্যে এই প্লেন পোলারাইজ লাইটটা পড়ছে, স্যাম্পল দিয়ে ভেদ করে এই প্লেন পোলারাইজ লাইটটা বের হচ্ছে। এইটা হচ্ছে আমার কাছে অ্যানালাইজার। আর এখানে আমরা কি করেছি, চোখ রেখেছি। এখানে কি করেছি, চোখ রেখেছি, কারেক্ট? চোখ রেখে দেখছি, কি দেখবো, নয় লাইটটা সোজা বেরিয়ে যাবে। সোজা বেরিয়ে যাচ্ছে মানে কি কোনো রোটেশন নেই, তাহলে তাকে আমরা বলবো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এবার দেখতে পারি কি লাইটটা লেফট সাইডে বেঁকেছে, হ্যাঁ মেজারেবল রোটেশন হতে হবে, এই নয় হালকা বেঁকেছে, না এরকম না, কি মেজারেবল রোটেশন হতে হবে। যদি মেজারেবল রোটেশন হয় তখন আমরা তাকে বলবো কি, যে লেফট সাইডে বেঁকেছে, আর কি হতে পারে রাইট সাইডে বেঁকেছে। কি হবে, তিনটে ঘটনা হতে পারে, নয় সোজা বেরিয়ে যাচ্ছে, যদি সোজা বেরিয়ে যায় তাহলে কি হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কোনো আলোকীয় সমবায়বতা দেখাবে না, কারেক্ট? আর কি যদি সে লেফট সাইডে বেঁকে বা রাইট সাইডে বেঁকে তাহলে কি হবে, সে অপটিক্যালি অ্যাক্টিভ। লেফট সাইডে যদি বেঁকে তখন তাকে বলা হয় এল স্ট্রাকচার, ছোট এল লিভোরোটেটারি। আর যদি রাইট সাইডে বেঁকে তাহলে কি হবে, ছোট ডি, কি হবে ডি স্ট্রাকচার, ডেক্সট্রোরোটেটারি। তাহলে এইটা হচ্ছে আমার কাছে if optical rotation possible show compounder কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ কখন হচ্ছে, যখন ক্যাপাবল অফ রোটেটিং দ্য প্লেন অফ প্লেন পোলারাইজড লাইট। প্লেন পোলারাইজড লাইটের প্লেনটাকে যদি রোটেট করতে পারে তাহলে সেটা কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ, পারফেক্ট। আর এই অপটিক্যালি অ্যাক্টিভ কি হচ্ছে, যদি রাইট সাইডে ঘোরে তাহলে ডেক্সট্রোরোটেটারি, যদি লেফট সাইডে ঘোরে তখন তাকে বলা হচ্ছে লিভোরোটেটারি। এই একটা ভাবনা একটু মাথায় নিয়ে রাখ, পরে দেখছি যে ডেক্সট্রোরোটেটারি মানে ডি অ্যান্ড এল বোথ আর এনানসিওমার কি একটু বাদে আসছি আমরা। বাট এই পর্যন্ত ক্লিয়ার, পোলারিমিটার টিউব, তার মধ্যে কি করা হচ্ছে, নরমাল লাইট ফেলা হচ্ছে, নিকল প্রিজমের মধ্যে দিয়ে ডেলিভারি দিচ্ছে কি প্লেন পোলারাইজ লাইট, পোলারিমিটার টিউবের মধ্যে দিয়ে কোথায় পড়ছে, স্যাম্পলের মধ্যে। স্যাম্পল থেকে যখন বের হচ্ছে, নয় লাইট সোজা বেরিয়ে যেতে পারে, যদি সোজা বেরিয়ে যায় তাহলে কি হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বাঁ দিকে বা ডান দিকে বেঁকতে পারে তাহলে তাকে আমরা বলবো কি, অপটিক্যালি অ্যাক্টিভ। যদি বাঁ দিকে বেঁকে তাহলে কি হবে, লিভোরোটেটারি। যদি রাইট সাইডে বেঁকে তাহলে সেটা কি হবে, ডেক্সট্রোরোটেটারি। তাহলে এইভাবে আমরা অপটিক্যালি অ্যাক্টিভিটি এটা কি করব, চেক করব, কারেক্ট? কোন একটা কম্পাউন্ডকে চোখে দেখে আমরা বলতে পারবো না যে ও এটা তো লিভোরোটেটারি বা ও এটা তো ডেক্সট্রোরোটেটারি, এটা চোখে দেখে পসিবল না। ডি অর প্লাস স্ট্রাকচার বলে বলা হয়, আর এল অর মাইনাস স্ট্রাকচার বলে বলা হয়। অনেক টাইমে দেখবি লেখা আছে আলফা প্লাস, আলফা মাইনাস। আলফা হচ্ছে কি ওই স্পেসিফিক রোটেশনকে বোঝাচ্ছে, প্লাস মানে কি ডি এর কথা বোঝাচ্ছে, আর মাইনাস মানে কি এল এর কথা বোঝাচ্ছে। পুরোটাই কিন্তু পোলারিমিটারে ফেলে দেখতে হবে তোকে, কেউ চোখের আন্দাজে দেখে বলে দিতে পারবো না যে ও এটা তো রোটেশন ডেক্সট্রোরোটেটারি বা এটা তো লিভোরোটেটারি, বলতে পারবো না। কোনটা বলতে পারি, চোখে দেখে বলতে পারবো একটা স্ট্রাকচার আঁকলাম, সেখানে ক্যাপিটাল টি আর ক্যাপিটাল এলটা বলতে পারি, সেখানে কিনা
OH যদি রাইট সাইডে থাকে তাহলে ডি স্ট্রাকচার, OH যদি লেফট সাইডে থাকে তাহলে কি হচ্ছে এল স্ট্রাকচার। এটা ডেক্সট্রোলিভো নয়, ডেক্সট্রোলিভোর ভাবনা হচ্ছে কি আমাকে পোলারিমিটার টিউবে দেখতে হবে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা, পেরে যাব। তাহলে আলটিমেট আমরা যেটা বুঝলাম কি যে আমাকে, আচ্ছা ফিশারে আসবো, আলটিমেট আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি অপটিক্যালি অ্যাক্টিভিটি, মানে অপটিক্যাল অ্যাক্টিভিটি একটা কম্পাউন্ডের আমাকে লক্ষ্য করতে যেতে হবে। এটা লক্ষ্য করতে যেতে গেলে প্রথম যে কনসেপ্টটা জানতে হবে সেটা হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন কি? একটা কার্বন কতগুলো বন্ড ফর্ম করতে পারে? একটা কার্বন 4টে বন্ড ফর্ম করতে পারে। এই 4টে বন্ডে দেখ, যদি বলছে 4টে বন্ডে যদি 4টে ডিফারেন্ট গ্রুপ লেগে থাকে তখনই আমরা তাকে বলবো, এই কম্পাউন্ডটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এই কম্পাউন্ডটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। 4টে বন্ডে যদি 4টে ডিফারেন্ট গ্রুপ লেগে থাকে তাহলে আমরা দেখ কার্বন, এই কার্বন দেখ উপরেও তো কার্বন আছে, বাট ওর 3টে বন্ড মিলিয়ে হাইড্রোজেন চলে এসেছে, তাহলে ওটা কি কাইরাল কার্বন? না। দেখ এখানে কি সি ডাবল বন্ড, ও দুটো বন্ড মিলিয়ে ও চলে এসেছে, তাই না? তাহলে কি না, ওটাও কাইরাল কার্বন না। তাহলে কাইরাল কার্বন হচ্ছে এমন একটা কার্বন যে কার্বনের 4টে বন্ডে 4টে ডিফারেন্ট গ্রুপ থাকবে। 4টে বন্ডে 4টে ডিফারেন্ট গ্রুপ থাকলে সেই কার্বনকে আমরা বলতে পারবো কি কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন কি, ক্লিয়ার? কাইরাল কার্বন মানে কি, যে কাইরাল কার্বন মানে কি 4টে বন্ডে 4টে ডিফারেন্ট গ্রুপ থাকলে তখন আমরা তাকে বলতে পারবো কি যে এটা হচ্ছে কি কাইরাল কার্বন। এবার লক্ষ্য কর, যদি কার্বন নাম্বার এর থেকে বেশি ইনক্রিজ হয়, মানে ধর OH H, উপরে আছে ধর COOH, এখানে ধর COH H বন্ড COOH, এই কম্পাউন্ডটাকে বলা হয় টার্টারিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিড কম্পাউন্ডটা দেখ, তুই যদি ভালো করে লক্ষ্য করিস, এই C ডাবল বন্ড ও এর কানেক্টিভিটি, COOH এর কানেক্টিভিটি এটা, এই COOH এর কানেক্টিভিটি কি রে? দেখ এবার মনে মনে ভাব, এই কার্বনের দুটো বন্ড মিলিয়ে কি এসে গেছে? দুটো বন্ড মিলিয়ে অক্সিজেন চলে এসেছে, তাহলে এই কার্বনটা কাইরাল কার্বন? না। এই কার্বনটা কি দুটো বন্ড মিলিয়ে অক্সিজেন চলে এসেছে, কাইরাল কার্বন? না। এই কার্বনটার দিকে তাকা, একটা বন্ডে H আছে, একটা বন্ডে OH আছে, একটা বন্ডে এই পুরো গ্রুপটা আছে মানে COOH, আর একটা বন্ডে এই পুরো গ্রুপটা আছে, কারেক্ট? এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি কি কাইরাল কার্বন, কারেক্ট? কোনটা কাইরাল কার্বন দেখতে পাচ্ছি? আবার আয়, বলবি আমি নিচের এইটাকেও কাইরাল দেখতে পাচ্ছি না। দেখ লক্ষ্য কর, দেখ লক্ষ্য কর, একটা বন্ডে H, একটা বন্ডে OH, একটা বন্ডে COOH, আর একটা বন্ডে এই পুরো গ্রুপটা, তাই না? তাহলে এই কার্বনটাকেও আমরা কি বলতে পারছি? কাইরাল কার্বন। এই কার্বনটাকেও আমরা বলতে পারবো কি কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন হতে গেলে আমায় কি করতে হবে? 4টে বন্ডে 4টে ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে, তাকে আমরা বলবো কি কাইরাল কার্বন। পারফেক্ট, ওকে। তাহলে বলতে যাচ্ছি যে প্রথম ফিশার প্রজেকশন ফর্মুলা, 4 ধরনের প্রজেকশন ফর্মুলা শিখবো। 4 ধরনের প্রজেকশন ফর্মুলা শিখে এনানসিওমার আর ডায়াস্টেরিওমার বলবো। খুব ফাস্ট বলতে হবে, একটু ভালো করে লক্ষ্য করে দেখ। ফিশার প্রজেকশন ফর্মুলা, সায়েন্টিস্ট ফিশার কি করছে?
একটা স্ট্রাকচারকে কিভাবে ভাবা যায়, মানে তার ভাবনা অনুযায়ী কি ভাবছে, দেখ একটা স্ট্রাকচারকে কিভাবে আঁকছে, যে এটা ধর ল্যাকটিক অ্যাসিড, কারেক্ট, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ফিশার কি করছে, এই যে মাঝের কার্বনটা না, এই কার্বনকে অ্যাভয়েড করে স্ট্রাকচার করছে। ফিশার প্রজেকশন ফর্মুলা কি, জাস্ট এইরকম আঁকছে, ওপরে CH3, নিচে COOH, লেফট সাইডে OH, রাইট সাইডে H। এই দেখ মাঝের যে কার্বনটা আছে, এই কার্বনে দেখ চারটে বন্ডে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে, তাই না? হ্যাঁ, কাইরাল কার্বন, এন্ড ওই কার্বনটাকে দেখ অ্যাভয়েড করে দিয়েছে। পারফেক্ট আইডিয়া করতে পারছি? এটা কি হচ্ছে ফিশার প্রজেকশন ফর্মুলা। তাহলে টার্টারিক অ্যাসিডের জন্য কি হবে বলতো? টার্টারিক অ্যাসিডের জন্য কি হবে? COOH বন্ড CHOH CHOH COOH, এইটা। তাহলে এর যদি আমি ফিশার প্রজেকশন ফর্মুলা দেখি, তাহলে দেখবো কি উপরে কি আছে COOH, নিচে কি আছে COOH, এটাই কি আছে OH H OH H। পারফেক্ট। পারফেক্ট। তাহলে এটা হচ্ছে কি ফিশার প্রজেকশন ফর্মুলা। পারফেক্ট। তাহলে ফিশার, সায়েন্টিস্ট ফিশার কিভাবে আঁকছে ফিশার প্রজেকশন ফর্মুলা, ক্লিয়ার? এবার পরের যেটা দেখতে যাব সেটা হচ্ছে নিউম্যান প্রজেকশন ফর্মুলা। মানে একটা কম্পাউন্ড, তাকে তুই আগে কি কর, তাকে নরমালি আগে ফিশারে আঁক, তারপর নিউম্যানে ভাববি। ধর একটা কম্পাউন্ড, ধর CH3 বন্ড C H Br বন্ড C H Br বন্ড CH3, এই কম্পাউন্ডটার আচ্ছা একে যদি বলা হয় ফিশারে ভাবো, তাহলে কি হবে? একে যদি ফিশারে ভাবতে হয় তাহলে কি হবে? উপরে CH3, নিচে CH3, এদিকে কি H Br H Br, কি ক্লিয়ার? ফিশারে বুঝতে পারছি? ফিশার বুঝতে পেরেছি। এবার ফিশার থেকে আমি নিউম্যানে ভাবতে যাব, ফিশার থেকে নিউম্যান প্রজেকশন ফর্মুলা ভাবতে যাব। এটাকে একটুখানি ভাবতে হবে, নিউম্যান প্রজেকশন ফর্মুলা একটু ভাবতে হবে। একটু ভালো করে লক্ষ্য কর, আমি ফার্স্ট কনসিডার করছি কাকে? ফার্স্ট কনসিডার করছি কাকে? একটু ভালো করে লক্ষ্য কর, আমি এই কার্বনটাকে ফার্স্ট ভাবছি, এই কার্বনটা, হ্যাঁ এই কার্বনটা কোন কার্বন? এইটা হচ্ছে সেই কার্বনটা। পারফেক্ট। এইটা হচ্ছে সেই কার্বনটা। এই কার্বনটাকে তুই একদম কি এই সামনের থেকে দেখছিস, সামনের থেকে দেখছিস মানে কি কার্বনটাকে কি বড় করে দেখবি। তাহলে এই কার্বনটাকে তুই সামনের থেকে দেখছিস, মানে এটাকে এরকম বেরিয়ে আছে স্ট্রাকচারটা। তাহলে তুই কি দেখছিস? একদম কার্বনকে, এই হচ্ছে তোর কাছে কার্বন, এই হচ্ছে তোর কাছে কার্বন। সেই কার্বনের সঙ্গে নিচে নেমে আছে কোন গ্রুপ? এদিকে লেফট সাইডে H, রাইট সাইডে Br। তাহলে নিচে কে নেমে আছে CH3, নিচে কে নেমে আছে CH3, আমি এই হলুদ দিয়ে CH3 কে বোঝাচ্ছি। পারফেক্ট। এটা হচ্ছে CH3 বোঝালাম। পারফেক্ট। তাহলে দেখ কার্বন, তার সঙ্গে কি এটা হচ্ছে কি CH3। পারফেক্ট, বুঝতে পারছি? ক্লিয়ার? এবার দেখ রাইট সাইডে কে আছে? Br। রাইট সাইডে আমি এই কমলা দিয়ে কি বোঝাচ্ছি? রাইট সাইডে কে আছে? Br। এদিকে কে আছে? Br। পারফেক্ট, ভাবতে পারছি? এবার লেফট সাইডে কে আছে? হাইড্রোজেন। লেফট সাইডে আছে কে? হাইড্রোজেন। তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট কার্বন। আমি এখানে এই যে পেনটার জায়গায় দাঁড়িয়ে আমি কি এই চোখটা এখানে এই কার্বনটাকে আমি দেখতে পাচ্ছি, তাহলে এই কার্বনকে দেখতে পাচ্ছি। ঠিক আছে। এবার এর পেছনে যেটা আছে সেটা কি? ওর পেছনের কার্বন। দেখ এর ঠিক পেছনে এই যে এই কার্বনের, এই ব্ল্যাকটা কার্বন, এর ঠিক পেছনের কার্বনটা এক্স্যাক্টলি এর পেছনে।
যেটাকে কি সামনের কার্বনকে দেখতে পাচ্ছিস বলে তুই পেছনের কার্বনকে দেখতে পাবি না। পারফেক্ট। তাহলে এটা কি এর পেছনের কার্বন, এর পেছনের কার্বন মানে তুই সেই কার্বনটাকে এইভাবে বন্ড করে দিয়েছিস, ঠিক আছে? এই কার্বনের ঠিক পেছনের কার্বন এইটা, পারফেক্ট, পেছনে বন্ড করে দিয়েছিস। হ্যাঁ, এবার তাহলে পেছনের কার্বনও কি তিনটে বন্ড করবে। সেই তিনটে বন্ডে আমি ধরে নিচ্ছি একটা বন্ড কোথায় আছে, ওপরে উঠে আছে, কারেক্ট, ওপরে উঠে আছে। তাহলে ওপরে কোন বন্ডটা আছে? CH3। CH3 দিয়ে আমরা কি ডিনোট করেছি? CH3 দিয়ে কি ডিনোট করেছে? CH3 কে কি দিয়ে ডিনোট করেছি? হলুদ দিয়ে। তাহলে এই ওপরে দেখ একটা হলুদ আছে, দেখ তুই দেখতে পাচ্ছিস এই দুটোর মাঝখান দিয়ে হলুদটাকে দেখতে পাচ্ছিস? এই কার্বন এই কার্বনকে ঢেকে দিয়েছে, এই সামনের কার্বনটা পেছনের কার্বনকে ঢেকে দিয়েছে। বাট এই কমলা আর হলুদ সাদার মাঝখান দিয়ে পেছনের হলুদকে তুই দেখতে পাচ্ছিস। তাহলে পেছন কার্বন দিয়ে উঠে আছে কি? CH3 পেছনে তুই দেখতে পাচ্ছিস। পারফেক্ট। হ্যাঁ, আবার রাইট সাইডে কে আছে? Br। তাহলে রাইট সাইডে কে লেগে আছে? Br। দেখ এইটা এই কমলা আর মিথাইল মানে Br আর মিথাইলের মাঝখান থেকে তুই আর মিথাইল দেখতে, এই Br দেখতে পাচ্ছিস। দেখ এই ফাঁকটা দিয়ে একটা Br কে দেখতে পাচ্ছিস তুই। তাহলে দেখ এই ফাঁক দিয়ে তুই দেখতে পাবি কি? এই একটা Br লেগে আছে। আবার দেখ এর যে পরেরটা, এই ধারটা দিয়ে, এই ধারটা দিয়ে দেখ তুই এই হাইড্রোজেন আর মিথাইলের মাঝখান দিয়ে একটা কি হাইড্রোজেনকে দেখতে পাবি, তাই না? তাহলে এখান দিয়ে কি দেখতে পাচ্ছিস? একটা হাইড্রোজেনকে দেখতে পাচ্ছিস। তাহলে এটা ছিল ফিশার। ফিশার থেকে আঁকলাম কি আমরা? নিউম্যান প্রজেকশন ফর্মুলা। জাস্ট ভাবতে এটা শেখ। পরে গিয়ে কনফরমেশনাল স্ট্রাকচার, পরে গিয়ে আমরা এর বিভিন্ন রোটেশন মানে একটাকে ফিক্স রেখে এটা হচ্ছে স্ট্যাগার্ড স্ট্রাকচার বলে শিখবো। হ্যাঁ, আস্তে আস্তে গজ অ্যান্টি গজ ঘুরিয়ে এমন একটা পজিশন আসবে যে একদম পেছনে পেছনে চলে যাবে। সেই পজিশনকে যে এইটা এটাকে ঢেকে দিয়েছে সেইটাকে আমরা বলবো ইক্লিপস স্ট্রাকচার। এগুলো সব শিখবো আমরা অ্যালকেন যখন পড়বো তখন এটাকে ভাববো। বাট তুই এইটুকু ভাবতে পারছিস কিনা দেখ, এইটুকু ভাবতে পারছিস কিনা দেখ। এইটা এই সামনে দিয়ে দেখছি আমরা, এটা হচ্ছে নিউম্যান প্রজেকশন ফর্মুলা। নিউম্যানকে আইডিয়া করতে পারছিস? ঠিক আছে, নিউম্যান ভাবতে পারছিস? ক্লিয়ার। এবার নিউম্যানের পর যাচ্ছি সহর্স। সহর্স কি করছে? সহর্স কি করছে? এই সেম স্ট্রাকচারটাই নিউম্যান কি এরকম সোজা ভাবছিল, দুটো কার্বনকে দেখা যাচ্ছিল না? সহর্স জাস্ট এরকম ঘুরিয়ে ভাবছে। সহর্স কি করছে? জাস্ট এরকম ঘুরিয়ে ভাবছে, মানে দুটো কার্বনকে ওপেন করে দিচ্ছে। পারফেক্ট। তাহলে এক্স্যাক্টলি এই সেম স্ট্রাকচারটা আমি যদি করি, দেখ এই সেম স্ট্রাকচারটা আমি যদি করি CH3 CH3 Br H, তাহলে এর ফিশার আঁকছি, ফিশার আঁকলাম CH3 Br H Br CH3। পারফেক্ট। হ্যাঁ, এবার কি করছি? সহর্স প্রজেকশন ফর্মুলা। দেখ লক্ষ্য কর দুটো কার্বনকে ওপেন করে দিয়েছি। তাহলে কি এই একটা কার্বন, এই একটা কার্বন, দুটো কার্বনকে এখন কি ধার দিয়ে দেখছিস। চিন্তা কর এই সামনের প্রথম কার্বনটার কথা ভাব, এর নিচে কে আছে রে? তাহলে কি এই প্রথম কার্বনের নিচে নেবে আছে কে? CH3। নিচে কে নেবে আছে? CH3। এবার দেখ দুটো বন্ড কি আছে? নিচে CH3। তাহলে সেই অনুযায়ী সামনের দিকে কে আছে? Br। পেছনের দিকে কে আছে? হাইড্রোজেন। তাহলে সামনের দিকে কে আছে? Br। পেছনের দিকে কে আছে? হাইড্রোজেন। আবার এর পরেরটায় ভাব, এর পরের স্ট্রাকচারটায় দেখ ওপরে কে তাহলে থাকবে? ওপরে CH3 আর নিচে এই যে বন্ড, পেছনের দিকে কে আছে? হাইড্রোজেন। পেছনের দিকে কে আছে? হাইড্রোজেন। সামনের দিকে কে আছে রে? Br। তাহলে এটা হচ্ছে সহর্স প্রজেকশন ফর্মুলা।
তাহলে এটা হচ্ছে কি নিউম্যান, যেটা সামনে দিয়ে দেখছিলাম আমরা, এটা হচ্ছে কি নিউম্যান প্রজেকশন ফর্মুলা, যেটা আমরা সামনের থেকে দেখছিলাম। আর এটা হচ্ছে সহর্স প্রজেকশন ফর্মুলা, যেটাকে আমরা এই ধার দিয়ে ঘুরিয়ে দেখছি। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? ফিশার সবথেকে সোজা ভাবনা, নিউম্যান আর সহর্সও আশা করি শিখে গেছিস। এরপর যেটা লাস্ট প্রজেকশন ফর্মুলা শিখতে যাব, সেটা হচ্ছে ওয়েজ স্ট্রাকচার, ফ্লাইং ওয়েজ। ফ্লাইং ওয়েজ স্ট্রাকচার কি হচ্ছে? আমি ফ্লাইং ওয়েজ করার জন্য আমি ল্যাকটিক অ্যাসিডকে নিচ্ছি, ঠিক আছে, CH3 COOH, এইদিকে রাখছি কাকে? এইদিকে রাখছি OH কে, এইদিকে রাখছি H কে। পারফেক্ট, ভালো করে একটু ভাব। এটাকে ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, একে যদি বলা হয় আচ্ছা এর ফিশার করো, এর ফিশার প্রজেকশন ফর্মুলা করো, পারবি করতে? কি করবি? জাস্ট CH3 COOH OH H, মানতে কোনো সমস্যা? এই পর্যন্ত ক্লিয়ার রে? এই পর্যন্ত ক্লিয়ার? ফিশার বুঝতে পারছিস? এর ফিশার এটা ক্লিয়ার। এবার এই ফিশার থেকে আমরা করতে যাচ্ছি ওয়েজ স্ট্রাকচার। ওয়েজ স্ট্রাকচার হচ্ছে কমপ্লিটলি 3D ভাবনা। ওয়েজ স্ট্রাকচার হচ্ছে কি কমপ্লিটলি 3D ভাবনা। 3D ভাবনায় আসছি আমি। ভাব এই মাঝখানটায় হচ্ছে কার্বনটা আছে। এই যে কার্বনটা, এই কার্বনটা কোথায় আছে? এই কার্বনটা কোথায় আছে? এই মাঝখানে কার্বন। তাহলে কি হবে? রাইট সাইডে একটা বন্ড করে আছে, লেফট সাইডে একটা বন্ড, রাইট সাইডে একটা বন্ড, উপরে একটা বন্ড, নিচে একটা বন্ড। আমি শুধু এই উপরের বন্ডের কথা ভাবছি। উপরে কে আছে? CH3, নিচে কে আছে? COOH, মাঝে কে? কার্বনটা। এইদিকে কে আছে? এইদিকে কে? হাইড্রোজেন। এইদিকে কে আছে? তাহলে এবার ভাব, এটাকে সোজা ছিল, এটাকে জাস্ট আমি এরকম বেঁকালাম। কি করলাম? এই মাঝখানটা শুধু ভাবছি, এই মাঝখানটা শুধু ভাবছি, এই মাঝখানটা শুধু ভাবছি। পারফেক্ট, এই মাঝখানটা শুধু কি করলাম? এইদিকে বেঁকালাম। বলবি রাইট সাইডে বেঁকাতে পারতে, যা খুশি কর, একটা শেখ তাহলে অন্যটা ভাববি। CH3, হ্যাঁ এই মাঝের পার্টটা এইদিকে বেঁকালাম, কারণ মানতে কোনো সমস্যা? কেন বেঁকালাম পরে বলছি। যদি বেঁকাই তাহলে ভাবতো এইদিকে কে বেরিয়েছিল? হাইড্রোজেন বেরিয়েছিল না? এইদিকেই বেঁকিয়েছি, তাহলে এইটা একটা উপরে প্লেন তৈরি হলো, আর এই প্লেনের উপরে কে চলে গেল রে? হাইড্রোজেন। আর প্লেনের নিচে কে চলে গেল রে? OH। প্লেনের নিচে কে চলে গেল? OH। আমরা এখানে শিখবো যে 2D আমাদের বোর্ডে আঁকতে হচ্ছে, মানে কি 2D। এটা কি হয়? এটা কি হচ্ছে দেখ, এটা হচ্ছে মিথাইল গ্রুপটা, উপরে মিথাইল গ্রুপটা আছে, জাস্ট এটাকে কি এরকম ঘোরালাম, মিথাইল গ্রুপ জাস্ট ঘোরালাম। এই বেগুনিটা হচ্ছে কি COOH। এখনো পর্যন্ত এরা 2D স্ট্রাকচার। এটা দেখ বোর্ডে শুয়ে আছে, একে যদি বোর্ডে রাখি তাহলে দেখবো কি জাস্ট এ বোর্ডে একই প্লেনে আছে, একই প্লেনে আছে। এরপর যেটা যাবে, যেই একে ঘুরিয়েছিস তাহলে এরপর কি আসবে রে? একটা অ্যাবভ দা প্লেনে আসবে। তাহলে অ্যাবভ দা প্লেনে আমি ধরে নিচ্ছি কি এই সাদা দিয়ে আমি হাইড্রোজেনকে বোঝাচ্ছি। তাহলে এই একটা প্লেন, এই প্লেনের উপরে অ্যাবভ দা প্লেনে এলো কে? হাইড্রোজেন। একটা কি তাহলে বোর্ড থেকে উঠে থাকবে একটা, আর একটা বোর্ডের পেছনে ঢুকে যাবে, তাই না? তাহলে বোর্ডের পেছনে যেটা ঢুকে যাচ্ছে সেটা কি হবে রে? সেটা কি OH। দেখ এই প্লেনে ছিল, কিন্তু প্লেনের উপরে একটা ঢুকলো আর প্লেনের নিচে একটা, দেখ এই দেখ প্লেনের নিচে একটা, তবে কি না সেটা একটা টেট্রাহাইড্রাল শেপ হবে, তাই না? তবে কি একটা টেট্রাহাইড্রাল শেপ হবে। ওয়েজ কি ভাবছে? ফ্লাইং ওয়েজ এর ভাবনা অনুযায়ী ভাবনা হচ্ছে কি যে আমাকে 2D তে আঁকতে হবে, ভাবনা কি 3D। কি বলছে? 2D তে আঁকতে হবে, ভাবনা কি 3D।
আমাকে দেখ এই হাইড্রোজেন আর ওইচটাই আঁকাটা ইম্পর্টেন্ট, তার কারণ দেখ এই দুটোকে কি করেছি আমি ড্যাশ স্ট্রাকচারে এঁকে দিয়েছি। এখানে কার্বন, ওপরে কি ওপরে CH3, ওপরে CH3 নিচে COO, যেটা একই প্লেনে আছে। আমার দুটোকে এখন লাগবে যারা কিনা একটা অ্যাবভ দা প্লেনে থাকবে আর একটা কি হবে বিলো দা প্লেনে যাবে। একটা অ্যাবভ দা প্লেন আর একটা বিলো দা প্লেনে যাবে। ভালো করে লক্ষ্য কর ওয়েজ কি করছে, ভাবনা তো 2D তেই ভাবতে হবে। তিনি দুটো চিহ্ন দিয়ে দিলেন, কি বললেন যে এইটা হচ্ছে অ্যাবভ দা প্লেন সাইন, আর এরকম ডটেড লাইনে দিলেন, ডট দিয়ে দেখালেন যে এটা হচ্ছে কি বিলো দা প্লেন সাইন। তাহলে এটা হচ্ছে অ্যাবভ দা প্লেন সাইন, এটা হচ্ছে বিলো দা প্লেন সাইন। তাহলে অ্যাবভ দা প্লেন সাইন এইটা মানে তুই এটা দেখেই বুঝবি কি ও অ্যাবভ দা প্লেন কে আঁকতে হবে আমাকে। এটা অ্যাবভ দা প্লেন, অ্যাবভ দা প্লেনে কে আছে? এটা যদি এইদিকে ঘোরে তাহলে অ্যাবভ দা প্লেনে কে আছে? হাইড্রোজেন। তাহলে অ্যাবভ দা প্লেনে হচ্ছে হাইড্রোজেন, আর বিলো দা প্লেন বোর্ডের পেছনের দিকে ঢুকে গেছে কে? ওইচ। কারেক্ট, মানতে কোনো সমস্যা? তাহলে কি এইটা এখনো পর্যন্ত 2D তে আঁকা পসিবল। এরপর কি হবে, একটা হাইড্রোজেন যে কিনা অ্যাবভ দা প্লেনে আছে, আর একটা ওইচ যে কিনা বিলো দা প্লেনে যাচ্ছে, তবে কিনা একটা টেট্রাহাইড্রাল শেপ হওয়া পসিবল। এটা কমপ্লিট 3D ভাবনায় এই স্ট্রাকচারকে করা। তাহলে তোকে কি করতে হবে, ভার্টিক্যালি যে লাইনটা আছে সেটাকে নয় তুই বাঁ দিকে বেঁকাবি নয় ডান দিকে বেঁকাবি। কারেক্ট? তুই আগে একটা স্ট্রাকচার একটা নরমালি ভেবে দেখ। ফিশার তোর কাছে আছে, ওপরে CH3 নিচে COOH। কি করছিস? OH। ভালো করে ভাব। সেম জিনিস তুই জাস্ট এই ভার্টিক্যালি যেটা আছে সেটাকে একবার বাঁ দিকে ঘোরাবি একবার ডান দিকে ঘোরাবি। ভালো করে ভাব। একে কি করছিস? CH3 একবার কি করেছিস? একবার বাঁ দিকে ঘুরিয়েছিস। তাহলে কি এটাকে বাঁ দিকে ঘুরিয়েছিস। আর আরেকবার কি করেছিস? এটাকে ডান দিকে ঘুরিয়েছিস। মানতে কোনো সমস্যা? একবার বাঁ দিকে ঘুরিয়েছিস আর একবার ডান দিকে ঘুরিয়েছিস, কোনো অসুবিধা? বুঝতে পারছি? তুই যখন এটা কি নিজের মতো স্ট্রাকচারটা বানাচ্ছি, ঠিক আছে? তুই যখন বাঁ দিকে ঘোরাবি তাহলে বাঁ দিকে ঘুরিয়েছিস মানে অ্যাবভ দা প্লেন তখন কে গেছে রে? আর বিলো দা প্লেন তখন কে গেছে? সব সময় ভাববি যেই দিকে ঘুরে আছে অ্যাবভ দা প্লেন সেই দিকে। তাহলে লেফট সাইডে ঘুরেছে, তাহলে অ্যাবভ দা প্লেন হাইড্রোজেন, আর বিলো দা প্লেন কি হবে? ওইচ। এবার ওইটাই আয়, একে কোন দিকে ঘুরেছিস? রাইট সাইডে ঘুরেছিস। তাহলে অ্যাবভ দা প্লেন কে? ওইচ। আর বিলো দা প্লেন কে? মানতে কোনো সমস্যা নেই? মানতে কোনো সমস্যা নেই? এখন যদি আমাকে বলা হয় একটা কম্পাউন্ড দিয়েছে, তুই তাহলে ভার্টিক্যালি কাকে রাখবি? যারা কিনা সোজা ড্যাশ স্ট্রাকচারে আছে। তাহলে একদম সোজা রাখছিস, একে বলছে এটা ওয়েজ স্ট্রাকচার তোমার কাছে। এই ওয়েজ স্ট্রাকচার থেকে কি করো? ফিশার বানাও। তাহলে তুই কি করবি? সোজা ড্যাশ স্ট্রাকচারে কে থাকছে? CH3 আর NH2। লাইন কি করে দিয়েছিস? এটাকে টেনে সোজা করলি। হ্যাঁ রে, কোন দিকে বেঁকেছিল? রাইট সাইড। তাহলে অ্যাবভ দা প্লেন কোন দিকে থাকবে? রাইট সাইড। অ্যাবভ দা প্লেন সাইন কোনটা? এটা। তাহলে Cl থাকবে কোথায়? Cl থাকবে রাইট সাইড। আর এটা বিলো দা প্লেন থাকবে কে? Br। তাহলে Br থাকবে হচ্ছে লেফট সাইড। মানতে কোনো সমস্যা? তাহলে ওয়েজ স্ট্রাকচার থেকে ফিশার কি করে বানাতে হবে ক্লিয়ার? পারবো রে? হ্যাঁ, পারফেক্ট। তাহলে আমরা ঢুকছি যে অপটিক্যালি অ্যাক্টিভ যদি একটা কাইরাল কার্বন থাকে তাহলে কনফার্ম কম্পাউন্ড কি হবে? অপটিক্যালি অ্যাক্টিভ হবে। একটা কাইরাল কার্বন যদি থাকে কম্পাউন্ড কনফার্ম অপটিক্যালি অ্যাক্টিভ হবে।
বাট মোর দ্যান ওয়ান কাইরাল কার্বন চলে এলে কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে আবার নাও হতে পারে। কিরকম দেখ বলছে কন্ডিশন, একটা কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার কন্ডিশন ফার্স্ট কি যে মলিকিউলটাকে একটা মেজারেবল রোটেশন দেখাতে হবে। সেকেন্ড কি যে মলিকিউলটাকে এটা ধর হাতটা, এর মিরর ইমেজ এইটা, এটাকে অবভিয়াসলি এর নন সুপার ইম্পোজেবল হতে হবে। সুপার ইম্পোজ করে গেলে এটা ধর ঘুরে এরকম বসছে, সুপার ইম্পোজ করে যাচ্ছে, তাহলে তার অপটিক্যাল অ্যাক্টিভিটি নাই, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে সে। কারেক্ট? দুজন যমজ রোটেশন দেখছি, কারেক্ট? একে আর একে পাশে পাঠিয়ে দিয়েছি, ঋতুপর্ণা মধুপর্ণা, কারেক্ট? হ্যাঁ, জানি না কে, হ্যাঁ দুজন কি যমজ, সেম, কি বুঝতে পারবো, আইডেন্টিক্যাল, সেম। লক্ষ্য কর ফিশারে আঁকছি ল্যাকটিক অ্যাসিড কে COOH CH3 ল্যাকটিক অ্যাসিড। দেখ ওইটা COOH আর ওই CH3 এর পজিশনটা চেঞ্জ করে দিয়েছি, মানতে কোনো সমস্যা নেই, মানতে কোনো সমস্যা নেই। ক্লিয়ার বুঝতে পারছি? যদি বুঝে যায় তাহলে দেখ একে একটা মিররে ফেলছি। অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার প্রথম শর্ত, ফার্স্ট 1 নাম্বার শর্ত কি, মিনিমাম একটা কাইরাল কার্বন থাকতেই হবে। সেই কাইরাল কার্বনের রেসপেক্টে তুই রোটেশনটা দেখবি। তাহলে দেখ কাইরাল কার্বন আছে, হ্যাঁ রে কাইরাল কার্বন আছে, পারফেক্ট। এবার দেখ রোটেট করছিস, উপরে গেছিল COOH এক্স্যাক্টলি যেমন ছিল সেরকম আছে, উল্টে লেখার দরকার নেই, যেমন ছিল সেরকম আছে। CH3 যেরকম ছিল সেরকম আছে। এইটা কি হচ্ছে দেখ, এইটার রোটেশন আমরা দেখতে পাবো কি হবে, মিররের কাছে যে আছে সে মিররের কাছে থাকবে, মিররের থেকে দূরে যে আছে সে মিররের থেকে দূরে যাবে। এদেরকে বলা হবে, দেখ এটা এটার কি মিরর ইমেজ, এটা এটার কি আইসোমার, কি আইসোমার অপটিক্যাল আইসোমারিজম শো করলো। কি দেখ বন্ডিং কানেক্টিভিটি দুটোর কিন্তু সেম, বাট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হয়ে গেছে, তাই জন্য এটাকে বলা হয় কি অপটিক্যাল আইসোমার। এই অপটিক্যাল আইসোমারের মধ্যে ভাবনা হচ্ছে কি এটার মিরর ইমেজ, যারা যেটার মিরর ইমেজ হবে, মিরর ইমেজ দেখাতে পারলেই সেই আইসোমারদের আমরা বলি এনানসিওমার। এরা হচ্ছে কি বোথ আর এনানসিওমার। তাহলে কি মিরর ইমেজ দেখালেই, এটা এটার মিরর ইমেজ দেখালেই কি হবে, বোথ আর এনানসিওমার। তাহলে কি কাইরাল কার্বন থাকলে, একটা কাইরাল কার্বন থাকলে কনফার্ম সে মিরর ইমেজ দেখাবে, বাট মোর দ্যান ওয়ান কাইরাল কার্বন চলে এলে সে মিরর ইমেজ দেখাতেও পারে আবার নাও দেখাতে পারে। বলি কেন, কাইরাল কার্বন চলে আসা মানেই তো মিরর ইমেজ দেখাবে। লক্ষ্য কর এই কম্পাউন্ডটার কথা ভাব, এটা ছিল কি টার্টারিক অ্যাসিড। আমি লিখে দেখাচ্ছি একবার তোদেরকে। টার্টারিক অ্যাসিড কি রকম ছিল, COOH COOH এটা টার্টারিক অ্যাসিড, পারফেক্ট। লক্ষ্য কর এর ফিশার আঁকছি, COOH কি হবে দেখ, এই মাঝের কার্বনটায় দেখ, এই কার্বনে একটা H লেগে আছে, একটা OH লেগে আছে। এই মাঝের কার্বনে এখানে দেখ, এখানে একটা H লেগে আছে, একটা OH লেগে আছে। এই কম্পাউন্ডটা কে টার্টারিক অ্যাসিড বলছে এমন। দেখ এই কার্বনটা কাইরাল কার্বন, দেখ এক মানে OH, একটা OH, একটা H, একটা COOH আর একটা এই পুরো গ্রুপটা, তাহলে এই কার্বন কাইরাল কার্বন। এটা কি কাইরাল কার্বন, একটা H, একটা OH, একটা COOH, একটা এই পুরো গ্রুপটা। তাহলে তোকে বুঝতে হচ্ছে কি যে এই দুটো কার্বন
যেই দুটো কার্বন কি হচ্ছে কাইরাল কার্বন। তাহলে যখনই একটার বেশি কাইরাল কার্বন চলে আসবে তখন তোকে চেক করতে হবে কি যে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, হতেও পারে আবার নাও হতে পারে। বলি কিভাবে চেক করব, মাঝখান থেকে জাস্ট একটা ইমাজিনারি প্লেন টান, এটাকে বলা হয় সিগমা প্লেন বা ইমাজিনারি প্লেন। একটা সিগমা প্লেন বা ইমাজিনারি প্লেন টানলাম একটা, যেই প্লেন টানলি দেখ এখান দিয়ে তুই যদি কেটে দিস, এখান দিয়ে যদি তুই কেটে দিস তাহলে কি হবে, এটা দেখ এরকম ছিল, উল্টে গিয়ে কি সেম হয়ে যাচ্ছে না। দেখ কেটে দিলে সি ডবল এইচ এর সঙ্গে সি ডবল এইচ, এর সঙ্গে এইচ, ওইচ এর সঙ্গে ওইচ, মাঝখান দিয়ে কেটে দিলে কি সিগমা প্লেন টানলে কি বোথ সাইড সেম। এই ধরনের কম্পাউন্ড কে মাঝখান দিয়ে কাটলে যদি বোথ সাইড সেম হয়, এই ধরনের কম্পাউন্ড কে আমরা বলি মেসো কম্পাউন্ড। এই ধরনের কম্পাউন্ড কে আমরা বলি কি মেসো কম্পাউন্ড। তাহলে মেসো কম্পাউন্ড কি, মেসো কম্পাউন্ড কি, যে যেটার মাঝখান থেকে সিগমা প্লেন টানলে কি হবে, দুদিকটা সেম হয়ে যাবে। সিগমা প্লেনটাই কি ইমাজিনারি প্লেন, যেটা কিনা যদি মাঝখান থেকে আমরা এরকম সিগমা প্লেন বা ইমাজিনারি প্লেন দেখি টানি, তাহলে দেখ যদি প্লেন অফ সিমেট্রি দেখা যায় তাহলে এই প্লেনটার রেসপেক্টে কি বোথ সাইডে একটা সিমেট্রি আছে। যখনই এই সিমেট্রি চলে আসবে তাকে আমরা বলবো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। মেসো কম্পাউন্ড কি হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কারেক্ট। তাহলে মেসো কম্পাউন্ড যেটা কিনা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বলবি তাহলে তাহলে কি কোনো মেসো যারা দেখায় তারা কি কখনোই মিরর ইমেজ দেখাবে না? দেখ আমি যদি এটাকে জাস্ট একটা কার্বনকে রোটেট করে আঁকি তাহলেই তো সে আর মিরর থাকছে না, কি বলে যে মেসো কম্পাউন্ড থাকছে না। মানে আমি যদি এই জিনিসটাই করি, এই জিনিসটাই করলে দেখ সি ডাবল এইচ রাখলাম, সি ডাবল এইচ রাখলাম, এখানে কি করলাম এইচ ওইচ, এখানে কি করলাম ওইচ এইচ, দেখ সিগমা প্লেন টান, কি হবে এটা মেসো বলতে পারবো না। এটা আগেরটা তাহলে কি ছিল, এটা মেসো টার্টারিক অ্যাসিড, বাট এটা কিন্তু মেসো কম্পাউন্ড নয়। তাহলে এর মাঝখান থেকে সিগমা প্লেন টানলে কাটলে সি ডাবল এইচ মিলছে, বাট এইচ ওইচ হয়ে থাকছে, তাহলে কি এটা মিলছে না। তাহলে এ কি হবে, মিরর ইমেজ দেখাবে। তাহলে কি হচ্ছে এর মিরর ইমেজ, এর মিরর ইমেজ কেমন হবে, এর মিরর ইমেজ কেমন হবে, সি ডাবল এইচ মিররের সামনে কারা আছে ওইচ এইচ, মিররের থেকে দূরে কারা আছে এইচ ওইচ। তাহলে দেখ এটা একটা মিরর ইমেজ। আচ্ছা যারা মিরর ইমেজ দেখায় তাদেরকে কি বলি আমরা, এনানজিওমার। তাহলে এরও যা যা আছে ওরও তাই তাই আছে, শুধু জাস্ট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর সেই অ্যারেঞ্জমেন্টটা কিসের রেসপেক্টে দেখতে পাচ্ছি, একটা মিররে ফেললে দেখতে পাচ্ছি, তাই না? এটাকে আমরা তাহলে বলি কি এনানজিওমার। এটাকে আমরা বলি কি এনানজিওমার। পারফেক্ট, ক্লিয়ার, বুঝতে পারছি, বুঝে গেছে? লাস্ট একটাই কথা, টার্টারিক অ্যাসিড কি হচ্ছে, তাহলে এটা এই অবস্থায় কি হচ্ছে, এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এটা অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে লক্ষ্য কর আইসোমেরিজম ডেফিনেশন কি, ক্লিয়ার, আইসোমেরিজম বুঝতে পারছিস তোরা। এরপর চলে গেছি কি অপটিক্যাল আইসোমেরিজম, যারা কিনা অপটিক্যালি অ্যাক্টিভ। আচ্ছা এই সাইনগুলো দেখে বুঝতে পারছিস এটা মানে অ্যাবভ দা প্লেন, এটা মানে বিলো দা প্লেন, কারেক্ট। এটা মিরর ইমেজ দেখানো মানে কি হবে এনানজিওমার, পারফেক্ট। তাহলে কি এনানজিওমার। আচ্ছা তাহলে এই কার্বনগুলো, এই কার্বনটা এগুলো কি রে, এই কার্বনগুলো কি কাইরাল কার্বন। আর এই কার্বনগুলো কি কোনো সিমেট্রি নেই, তাই জন্য এটাকে আমি কি বলতে পারি, অ্যাসিমেট্রিক কার্বনও বলতে পারি। কি বলি, অ্যাসিমেট্রিক কার্বনও এটাকে বলা হয়, বা অ্যানোমেরিক কার্বনও এটাকে বলা হয়। কি বলা হয়, অ্যানোমেরিক কার্বনও এটাকে বলা হয়। তাহলে মেসো কম্পাউন্ড কি, টার্টারিক অ্যাসিড দিয়ে বলে ফেলেছি। মেসো কম্পাউন্ড তোরা জানিস। এনানজিওমার কি, ল্যাকটিক অ্যাসিডের স্ট্রাকচার দিয়ে বলে ফেলেছি, COH CH3 OH H মিরর ইমেজ দিচ্ছে, তাহলে কি হবে COH CH3 OH
এইচ মিরর ইমেজ দিয়েছে, তাহলে কি কারেক্ট এইচ ওইচ মিরর ইমেজ দিয়েছে, তাহলে বোথ আর কি হবে এনানসিওমার। লাস্ট পার্ট হচ্ছে কি ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার কি? ডায়াস্টেরিওমার হচ্ছে ধর সি ডাবল এইচ সি ডাবল এইচ এইচ ওইচ এইচ ওইচ। হ্যাঁ রে, এটা কি মেসো কম্পাউন্ড? এটা মেসো কম্পাউন্ড, মানতে কোনো সমস্যা নেই। এটা কি মেসো কম্পাউন্ড, মানতে কোনো সমস্যা নেই। এবার দেখ এ যেটা মিরর ইমেজ দেখাবে সেটাকে সি ডাবল এইচ কি আছে এইচ ওইচ এইচ ওইচ। দেখ এটা কি অপটিক্যালি, এটা কি হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা কি হলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা কি হলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ওইটা দিয়ে চলে যাও, একটু জায়গা দাও ওকে। এইখান দিয়ে গেলে তুমি ক্যামেরায় ঢুকে যাবে, ওখান দিয়েও আর যেতে হবে না, এবার বেরিয়ে যেতে পারো মার্কেটে। একটা বেসিক সেন্স নাই। এটা হলে কি হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এবার দেখ এটা কি হবে রে, এটা অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এখানে তুই যদি একটা এখান দিয়ে একটা মিরর আঁকিস তাহলে কি হবে সি ডাবল এইচ এইচ দেখ মিররের সামনে আছে ওইচ এইচ আর মিররের থেকে দূরে আছে এইচ ওইচ, নিচে সি ডাবল এইচ। তাহলে আমি নাম্বারিং করছি, দেখ এরা কি অপটিক্যালি এবার লক্ষ্য কর এইচ কম্পাউন্ডটা মেসো কম্পাউন্ড, এখানে নাম্বারিং করলাম হচ্ছে 1 আর এটাকে নাম্বারিং করলাম কি 2, এটাকে করলাম কি 3। 1 আচ্ছা 2 and 3 কি হবে both are enantiomer। দেখ এটা এটার মিরর ইমেজ, এর কাছেও যা যা আছে এর কাছেও তাই তাই আছে, এটা এটার মিরর ইমেজ। এটাকে আমরা বলবো কি enantiomer। এবার লক্ষ্য কর দেখ এর কাছেও যা যা আছে এদের কাছেও তাই তাই আছে, তাই না? এটাও টার্টারিক অ্যাসিড বাট মেসো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এরা কি অপটিক্যালি অ্যাক্টিভ। পারফেক্ট। যারা মিরর ইমেজ দেখাতে পারে এর সঙ্গে যে মিরর ইমেজ দেখাতে পারে না তাকে বলা হয় হচ্ছে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার কি সেম মলিকিউলার ফর্মুলা, যে মিরর ইমেজ দেখাতে পাচ্ছে তার সঙ্গে যে মিরর ইমেজ দেখাতে পাচ্ছে না তাকে বলা হবে কি ডায়াস্টেরিওমার। তাহলে ডায়াস্টেরিওমার কারা হবে 1 and 2 আর হচ্ছে কি 1 and ডায়াস্টেরিওমার। তাহলে কি হবে দেখ এও মিরর ইমেজ দেখাতে পারে এও মিরর ইমেজ দেখাতে পারে, তাহলে কি হবে 1 আর 2 এ দেখাতে পারে না এ দেখাতে পারে, তাহলে কি হবে এনানসিওমার এই ডায়াস্টেরিওমার। এ দেখাতে পারে না এ দেখাতে পারে, তাহলে কি হবে ডায়াস্টেরিওমার। আর 2 আর 3 কি হবে এনানসিওমার। তাহলে এনানসিওমার কি হবে 2 and
3 পারফেক্ট মানতে কোনো সমস্যা এনানসিওমার ডায়াস্টেরিওমার পারফেক্ট বুঝতে পেরে গেছি হ্যাঁ এই পর্যন্ত ভাবনা